তো ভালো আছো সবাই? লকডাউনে কেমন চলছে তোমাদের দিনকাল? ঘরে থাকতে থাকতে বোর নাকি ঘোরাঘুরি হচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছো? ম্যাম আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুনতে না পেলে আমাকে একটু বলো যে শুনতে পাচ্ছ না। আচ্ছা, আমরা আজকে পড়বো ইন্ডাকশন অফ লেবার। তোমরা তো ফিফথ ইয়ার, তাই না? ফিফথ ইয়ারে উঠেছো কতদিন হলো তোমরা? মানে ফোর্থ ইয়ার ফাইনাল শেষ হচ্ছে কতদিন আগে? ম্যাম 1 বছর 2 মাস। 1 বছর 2 মাসের ভিতরে ওয়ার্ডে গেছো কয়বার? কয়দিন গেছো লেবার ওয়ার্ডে? ম্যাম আমাদের সি ব্যাচের ম্যাম গাইনি ওয়ার্ড মাত্র 1 সপ্তাহ শুরু হয়েছিল, তখনই ম্যাম অফ হয়ে গিয়েছে। অফ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এবার ফিরে এসে যেটা করবা যে লেবার ওয়ার্ডে যেতে হবে। হ্যাঁ, পরীক্ষাটা কিন্তু শুধু বই দেখে পড়ালেখা করে মুখস্থ করে পাশ হয় না। তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। তুমি প্র্যাকটিক্যালি যেটা দেখবা সেটা তোমার যতখানি মনে থাকবে, তুমি বই পড়ে মুখস্থ করে অতখানি মনে থাকবে না। তো ওয়ার্ডে আসবা, প্রতিদিনই প্রায় আসবা। এসে কোনো ডেলিভারি হচ্ছে কিনা দেখবা। সকালের দিকে আসো যখন ক্লাস থাকে না, পড়ালেখা থাকে না। আমাদের তো একটা সুবিধা যে কলেজ আর হসপিটাল একই সাথে। এসে দেখবে যে কোনো লেবারে কোনো পেশেন্ট আছে কিনা, কিভাবে ম্যানেজমেন্টটা হচ্ছে, দাঁড়া দাঁড়া একটু দেখে গেলা। কি ট্রিটমেন্ট দেয়া হলো, এআরএম কিভাবে করছে, কি ওষুধ দেয়া হলো তাকে ইন্ডাকশনের জন্য। ঠিক আছে? তাহলে এগুলো মনে থাকবে। কি কি কমপ্লিকেশন হলো, কখন সিজার করা হচ্ছে। আচ্ছা, তো আমরা আজকে পড়বো ইন্ডাকশন অফ লেবার। ইন্ডাকশন অফ লেবার বলতে আমরা কি বুঝি? ইন্ডাকশন মানে কি? ইন্ডাকশন মানে হচ্ছে ইনিশিয়েশন, তাই না? লেবারটাকে আমরা ইনিশিয়েশন করব। ডেফিনেশনে যদি আসি তাহলে আমরা বলতে পারি ইন্ডাকশন অফ ইউটেরাইন কন্ট্রাকশন বাই এনি মিনস, যেটা হতে পারে সার্জিক্যাল, মেডিকেল অর কম্বাইন্ড, আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি অফ দ্য ফিটাস, পারপাস ফর দ্য পারপাস অফ ভেজানাল ডেলিভারি। তার মানে কি হলো? ইন্ডাকশন অফ লেবার মানে হচ্ছে ইনিশিয়েশন অফ লেবার, ডেলিভারিটাকে আমরা ইনিশিয়েট করতেছি কিভাবে, যে কোনো ভাবেই হোক, সেটা মেডিকেল হতে পারে, সার্জিক্যাল হতে পারে, অ্যান্ড মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল কম্বাইন্ড হতে পারে। কখন ইন্ডাকশনটা করব? অ্যাট দ্য এজ অফ ভায়াবিলিটি অফ দ্য ফিটাস, মানে বাচ্চাটা ভায়াবল এজে আসার পরে ইন্ডাকশনটা করছি। কি উদ্দেশ্যে আমরা ইন্ডাকশন করব? উদ্দেশ্যটা হচ্ছে পারপাস অফ নর্মাল ভেজানাল ডেলিভারি। ভেজানাল ডেলিভারি করার জন্য আফটার এজ অফ ভায়াবিলিটি আমরা যেটা তার ইন্ডাকশন হচ্ছে না, লেবার ইনিশিয়েশন হচ্ছে না, তার সেই লেবারটাকে ইনিশিয়েশন করার জন্য আমরা ইন্ডাকশন অফ লেবারটা করছি। তো ওভারঅল আমরা কত পার্সেন্ট পেশেন্টকে বা কত পার্সেন্ট মাকে, প্রেগনেন্ট মাকে আমরা ইন্ডাকশন করি? সেটা 10%। টোটাল ডেলিভারি 10%কে আমরা ইন্ডাকশনের প্রয়োজন হয়। এখন ইন্ডাকশন অফ লেবারের সাথে আরেকটা কথা আছে, সেটাকে বলা হচ্ছে অগমেন্টেশন অফ লেবার। ইন্ডাকশন আরেকটা অগমেন্টেশন। তাহলে অগমেন্টেশন বলতে আমরা কি বুঝছি? অগমেন্টেশনটা হচ্ছে এক্সিলারেশন। ইট ইজ দ্য প্রসেস অফ স্টিমুলাস। যখন আমরা স্টিমুলেশন দিয়ে ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড, যেটার বোথ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি দুইটাই বাড়ানোর জন্য আমরা ইনিশিয়েশন করতেছি বা স্টিমুলেশন দিচ্ছি। তাহলে অগমেন্টেশন অফ লেবার হচ্ছে ইজ দ্য প্রসেস অফ স্টিমুলেশন অফ ইউটেরাইন কন্ট্রাকশন দ্যাট আর অলরেডি প্রেজেন্ট বাট ফাউন্ড টু বি ইনঅ্যাডিকুয়েট। মানে একটা পেশেন্ট লেবারে গেছে, তার ইন্ডাকশন মানে ইনিশিয়েশন অফ লেবারটা হয়ে গেছে, শুরু হয়েছে, কিন্তু কন্ট্রাকশনটা অত ভালো না বা ফ্রিকোয়েন্সিটা অত ভালো না। তো সেটাকে আমরা তখন এই ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটিটা বাড়ানোর জন্য আমরা এটাকে তখন অগমেন্টেশন করি। এটাকে বলা হচ্ছে অগমেন্টেশন অফ লেবার। তো আমরা দুইটা টার্ম পেলাম, একটা ইন্ডাকশন অফ লেবার আর একটা অগমেন্টেশন অফ লেবার। ক্লিয়ার? এখন আমরা কেন, এই পারপাসটা কি, ইন্ডাকশন অফ লেবার কেন করব? when the continuation of pregnancy is risk for mother or the fetus or both, তখন আমরা করি যে ধরো প্রেগনেন্সিটাকে তার আর কন্টিনিউশন করা উচিত হবে না। সেটা হতে পারে মায়ের জন্য, হতে পারে ফিটাসের জন্য। কেন হতে পারে, কোন কোন ক্ষেত্রে করি, একটা হচ্ছে ইন্ডিকেশনগুলো আমরা জানি এখন, যে কখন আমরা ইন্ডাকশন অফ লেবার করব। একটা হচ্ছে মায়ের ক্ষেত্রে প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, হাইপারটেনসিভ ডিসঅর্ডার।
মায়ের এক্লামশিয়া হয়ে গেল, খিচুনি হচ্ছে, অনেক খিচুনি হচ্ছে, কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন বাচ্চার জেস্টেশনাল এজ যাই হোক না কেন, আমরা ওটাকে যদি কোনোভাবেই খিচুনি কন্ট্রোল করতে না পারি, ফর মায়ের লাইফ সেভের জন্য আমরা তখন ইন্ডাকশনটা করব। টার্ম প্রেগনেন্সি, প্রিএক্লামশিয়া বা সিভিয়ার হাইপারটেনশন, আমাদের তখন তাড়াতাড়ি ডেলিভারিটা করাই দিলে আমাদের পেশেন্টটা সেভ হবে, খিচুনিটা কমবে। কারণ আমরা জানি প্রিএক্লামশিয়া বা হাইপারটেনসিভ ডিসঅর্ডারে যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হয় ততক্ষণ পর্যন্ত এই হাইপারটেনশনটা কন্ট্রোল হয় না। তো ফার্স্ট প্রথম প্রায়োরিটিটা হচ্ছে ডেলিভারি করাটা। তো সেক্ষেত্রে আমরা ইন্ডাকশন অফ লেবার করে তার লেবার ইনিশিয়েশন করে তার নর্মাল ডেলিভারিটা আমরা ট্রাই করতে পারি। কিছু ম্যাটারনাল, তাহলে একটা গেল ম্যাটারনাল কন্ডিশনের মধ্যে একটা প্রিএক্লামশিয়া, এক্লামশিয়া, হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। ম্যাটারনাল আরো কিছু মেডিকেল ইন্ডিকেশন আছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে, পেশেন্টগুলা বাচ্চাগুলা অনেক লার্জ বেবি হয়ে যেতে পারে এবং লেবার ডিলে হতে পারে। টার্ম প্রেগনেন্সি, ডায়াবেটিস মেলাইটাস শেষের দিকে এসে অনেক সময় আইএলডি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যখনই পেশেন্ট 37 ক্রস করলো, বাচ্চা ভায়াবল এজে চলে আসলো, প্রিম্যাচুর নাই, ম্যাচুর হয়ে গেল, তখনই আমরা ইন্ডাকশন ডিজিজ আছে, সেক্ষেত্রেও আমরা মাকে টার্ম পর্যন্ত দেরি না করায় বা পোস্ট টার্ম না করায় ইনিশিয়েশন করে দেব ডেলিভারির জন্য, ইন্ডাকশন অফ লেবার করব। কোলেস্টাসিস অফ প্রেগনেন্সি খুবই ডেঞ্জারাস একটা অবস্থা মায়ের জন্য। কোলেস্টাসিস যখন মায়ের জন্ডিস হচ্ছে, তো সেক্ষেত্রে মায়ের লিভারটা আরো ড্যামেজ হওয়ার আগেই আমরা যদি বাচ্চা ভায়াবল এজে থাকে আমরা ইন্ডাকশন অফ লেবার করে মাকে, কারণ এইসব ক্ষেত্রে সাধারণত যেটা হয় হাইপারটেনসিভ বলো বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হোক অথবা কোলেস্টাসিস অফ জন্ডিস যেটা প্রেগনেন্সির জন্য হচ্ছে, এগুলো সাধারণত ডেলিভারি হয়ে গেলে মায়ের এই সিমটম গুলা রিলিফ হয়ে যায় এবং মায়ের সমস্যাগুলো চলে যায়। তো মাকে সেভ করার জন্য এসব ক্ষেত্রে আমরা ইন্ডাকশন অফ লেবার করব। আর কি কি হতে পারে? পোস্ট ম্যাচুরিটি, ডেট ওভার হয়ে গেছে, হ্যাঁ, পোস্ট ম্যাচুরিটি, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, ব্লিডিং হচ্ছে, পারভেজিনাল ব্লিডিং হচ্ছে, কিন্তু ফিটাল প্রেজেন্টিং পার্ট ভালো আছে, সার্ভিক্স ফেভারেবল আছে, সবকিছু ভালো আছে, তখন আমরা ইন্ডাকশন অফ লেবার করে তার ডেলিভারিটাকে এক্সিলারেট করতে পারি। IUGR, গ্রোথ রিটার্ডেশন, RH ইমিউনাইজেশন, প্রম, প্রিম্যাচুর রাপচার মেমব্রেন। আর ফিটাল কিছু কজ, যেমন ফিটাসের মেজর কনজেনিটাল অ্যানোমালি যদি ফিটাসের থাকে, যেমন অ্যানেনকেফালি হতে পারে, ম্যাসিভ হাইড্রোকেফালাস অনেক বেশি, আর্লি স্টেজে ডিটেকশন হলো, হয়তো 6 মান্থ বা 7 মান্থে ডিটেকশন হলো যে তার হাইড্রোকেফালাস এতটাই বেশি যে তার ব্রেন সেরিব্রাল টিস্যু তেমন সবই ড্যামেজড হয়ে গেছে এরকম। তো সেক্ষেত্রে আমরা ইন্ডাকশন অফ লেবার করে বাচ্চাটাকে বের করতে হবে। গ্যাস্ট্রোসিয়াসিস, লার্জ ওমফালোসিল, গ্যাস্ট্রোসিয়াসিসটা জানো যে ডিফেক্ট অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এক্ষেত্রে বাচ্চার ফিটাসের অ্যাবডোমিনাল ওয়ালটাই তৈরি হয় না, কনজেনিটাল। তো এইসব ফিটাস গুলো অ্যানেনকেফালি, গ্যাস্ট্রোসিয়াসিস, এইসব ফিটাস গুলো তো ডেলিভারি হওয়ার পরে এরা তো বাঁচবেই না, সাথে সাথেই মারা যাবে। তো তখন যখনই এইসব ক্ষেত্রে ডিটেকশন হয় আর আর্লি ডিটেকশন করা হয়, এই জন্য অ্যানোমালি স্ক্যান করা হয় সাধারণত 20 থেকে 22 উইকস অফ প্রেগনেন্সিতে অ্যানোমালি স্ক্যান করা হয়, এবং তারপরে যদি এগুলো আইডেন্টিফাই করা হয় আমরা মাকে আর কষ্ট না দিয়ে, কমপ্লিকেশন না বাড়িয়ে, তখন এটা ইন্ডাকশন অফ লেবার করে মায়ের নর্মাল ডেলিভারি করায় দেওয়া হয়। IUD, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, অলিগোহাইড্রামিয়াস যদি থাকে, পানি কমে গেছে, পলিহাইড্রামিয়াস, অ্যামনিওটিক ফ্লুইড অনেক বেশি, আর ম্যাটারনাল ডিস্ট্রেস, দেখা যাচ্ছে যে হয়তো পেশেন্টের পলিহাইড্রামিয়াস আসছে বা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে মায়ের, মা আর প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতেই পারছে না। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করি, যদি অ্যালাইভ ফিটাস থাকে 37 উইকস পর্যন্ত আমরা ওয়েট করব, আফটার 37 কমপ্লিটেড উইকস আমরা ইন্ডাকশন অফ লেবার করব। ঠিক আছে, এখন ইন্ডিকেশন হলো, কন্ট্রা ইন্ডিকেশন তো কিছু আছে না, যে কোন কোন ক্ষেত্রে ইন্ডাকশন অফ লেবার করা যাবে না। একটা যে কোনো প্রসিডিওরে যেতে গেলে তোমাকে ফার্স্ট জানতে হবে যে আমি কাদেরকে করব না এটা, ঠিক আছে, কাদেরকে আমরা জুবাইর, আচ্ছা ওকে। তো কন্ট্রা ইন্ডিকেশন কি কি?
প্রথম কথা আমার, শুনতে পাচ্ছো সবাই? হ্যালো? হ্যাঁ, আচ্ছা। জি কন্ট্যাক্ট, হ্যাঁ, ইন্ডিকেশন গুলো হলো, বুঝলে ইন্ডিকেশন গুলো কখন করব আমরা? ইন্ডাকশন অফ লেবার আবার বলবো? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। কখন লেবার ইন্ডাকশন করবা? পরীক্ষায় জিজ্ঞেস করবে, পরীক্ষায় আসতেও পারে রিটেনেও। তো একটা হচ্ছে ম্যাটারনাল কজ। হ্যাঁ, ম্যাটারনাল কজের মধ্যে হাইপারটেনসিভ ডিসঅর্ডার, এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া, ম্যাটারনাল মেডিকেল কন্ডিশন যেমন ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক রেনাল ডিজিজ, কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি। আর আসছে ফিটাসের কিছু কন্ডিশন যেমন পোস্ট ম্যাচুরিটি, গ্রোথ রিটার্ডেশন, RH আইসো ইমিউনাইজেশন, ফিটাসের মেজর কনজেনিটাল অ্যাবনর্মালিটি যেমন অ্যানেনকেফালি, হাইড্রোকেফালাস, গ্যাস্ট্রোসিয়াসিস, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ। আদার কিছু কন্ডিশন যেরকম অ্যাবডাপশিয়া প্লাসেন্টা, পলিহাইড্রামিউস, অলিগোহাইড্রামিউস, অ্যান্ড লাস্ট অফ অল ম্যাটারনাল সাইকোলজিক্যাল কজ। তো এইসব কারণে আমরা ইন্ডাকশন অফ লেবার করব। যেসব ক্ষেত্রে ফিটাল ডিমাইস নাই, যেমন আইইউডি বা ফিটাল ম্যাল প্রেজেন্ট, মানে ফিটালের কনজেনিটাল অ্যানোমালি নাই, সেই সব ক্ষেত্রে আমরা আপ টু 37 উইকস পর্যন্ত ওয়েট করব। 37 উইক কমপ্লিটেড উইকের পরেই আমরা ইন্ডাকশন করব। এখন কন্ট্রাইন্ডিকেশন কি কি? 1 নম্বর কন্ট্রাইন্ডিকেশন, কন্ট্রাক্টেড পেলভিস, cephalopelvic disproportion। কন্ট্রাক্টেড পেলভিস মানে ক্লিনিক্যাল পেলভিমেট্রি করে আমরা পারভাইজানাল এক্সামিনেশন করে, যদিও আমরা পেলভিমেটার ইউজ করি না এখন, পারভাইজানাল এক্সামিনেশন করে আমরা ক্লিনিক্যাল পেলভিমেট্রি করে দেখতে পারি যে মায়ের পেলভিসটা কন্ট্রাক্টেড কিনা। যদি কন্ট্রাক্টেড পেলভিস থাকে তখন আমরা ইন্ডাকশন করব না, তখন সেটা ডাইরেক্ট সিজারিয়ান সেকশনে যেতে হবে। কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, মনে করো মায়ের পেলভিসটা ঠিক আছে, পেলভিস ওকে, কিন্তু বাচ্চার মাথাটা, ফিটাসটা, হেডটা পেলভিসের তুলনায় অনেক বেশি বড়, লার্জ ফিটাস। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে ফিটাসটা অনেক লার্জ, তো তখন এটাকে বলা হচ্ছে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, মানে হচ্ছে বাচ্চার মানে হেডটা এবং পেলভিস দুইটা একরকম হচ্ছে না, একটার সাথে একটা প্রপোর্শনেট হচ্ছে না, ওই হেডটা পেলভিস দিয়ে ঢুকবে না। তো এটা আরেকটা কারণ, তখন আমরা ইন্ডাকশন অফ লেবার করব না, এটা কন্ট্রাইন্ডিকেশন। ম্যাল প্রেজেন্টেশন, যেমন ব্রিচ প্রেজেন্টেশন যদি থাকে, ট্রান্সভার্স লাইট যদি থাকে, অবলিক লাইট যদি থাকে, সেক্ষেত্রে আমরা ইন্ডাকশন করব না। আর প্রিভিয়াস ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন অর হিস্টেরোটমি। ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন, আমরা কিন্তু এখন আর ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন করি না, এখন আমরা যেটা করি এটাকে বলা হয় লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন। তোমরা যদি সিজারিয়ান ওটিতে যাবা, তোমরা তোমাদের ওয়ার্ড শুরু হলে, ক্লাস শুরু হলে সিজারিয়ান অন্তত 2-3টা সিজারিয়ান সেকশন দাঁড়ায় থেকে অবজার্ভ করবা যে কিভাবে করা হচ্ছে, কেন করা হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে এখন যেটা করে লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন, ট্রান্সভার্সলি কাটা হয় লোয়ার ইউটেরাইন সেগমেন্টে। আর আগে যেটা করা হতো ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন, সেটাতে ইউটেরাসের অ্যান্টেরিয়র ওয়ালে লংগিচুডিনালি ইনসিশন দিয়ে বাচ্চা বের করা হতো। তো এই লংগিচুডিনাল ইনসিশন যদি থাকে, তাদের রাপচার ইউটেরাস হওয়ার ভয়টা খুব বেশি, এই কারণে ওটা এখন আর করা হয় না। ইউটেরো প্লাসেন্টাল কিছু ফ্যাক্টর আছে, যেমন আনএক্সপ্লেইনড ভ্যাজানাল ব্লিডিং, ভ্যাজানাল পারভ্যাজানাল ব্লিডিং হচ্ছে। ভাসা প্রিভিয়া মানে আমরা পিভি করে দেখলাম যে, অথবা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখলাম যে আম্বিলিকাল কর্ডটা সার্ভিক্সের জাস্ট উপরেই আছে, অথবা প্লাসেন্টা প্রিভিয়া। তো এইসব ক্ষেত্রে আমরা ইন্ডাকশন করব না। কেন করব না? আনএক্সপ্লেইনড যদি ভ্যাজানাল ব্লিডিং থাকে, আমরা জানি না যে এটা প্লাসেন্টা প্রিভিয়ার কারণে ব্লিডিং হচ্ছে কিনা, আমরা এই লেবার ইন্ডাকশন করলাম আর পেশেন্টের সেভিয়ার ব্লিডিং শুরু হলো, পেশেন্ট শকে চলে গেল এবং কিছুই ম্যানেজ করতে পারলাম না। তো এইসব ক্ষেত্রে বা কর্ড আমরা পারভাইজানাল এক্সামিনেশন করেই হোক বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই হোক, আমরা যদি জানি যে কর্ডটা নিচে, আম্বিলিকাল কর্ডটা ফিটাল হেডের নিচে আছে, নিচে আছে মানে আমি সার্ভিক্সের জাস্ট উপরে আছে, তার মানে কি আমি যখনই সার্ভিক্স ডায়ালেটেশন হবে কর্ডটা প্রোল্যাপস হয়ে যাবে, কর্ডটা বের হয়ে চলে আসবে, এবং কর্ড প্রোল্যাপস হয়ে গেলে তখন আমার ফিটাসটাকে আমরা লস করতে পারি। আর প্লাসেন্টা প্রিভিয়াতে কখনোই ইন্ডাকশন করা যাবে না।
কারণ প্লাসেন্টা প্রিভিয়াতে সার্ভিক্সটা থাকছে, প্লাসেন্টাটা থাকছে জাস্ট সার্ভিক্সের উপরে। যখনই সার্ভিক্স ডায়ালেটেশন শুরু হবে তখনই প্লাসেন্টাটা সেপারেট হতে শুরু করবে এবং প্লাসেন্টাল বেড থেকে ব্লিডিং শুরু হবে। তো বাচ্চার ডেলিভারির আগে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়ে যাবে, মায়ের জন্যও লাইফ থ্রেটেনিং আর বাচ্চার জন্যও। তো এইসব ক্ষেত্রে আমরা ইলেকটিভ সিজারিয়ান সেকশন করব। অ্যাকচুয়ালি কন্ট্রাইন্ডিকেশন অফ ইন্ডাকশন অফ লেবার যেটা, এটাই আবার ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন। অ্যাক্টিভ জেনিটাল হার্পেস ইনফেকশন, আমি জানি হার্পেস ইনফেকশনটা বাচ্চার জন্য অনেক সমস্যা। তো যদি কারোর অ্যাক্টিভ জেনিটাল হার্পেস ইনফেকশন আগে থেকেই থাকে তো তাদের আমরা ভ্যাজিনাল ডেলিভারিটা অ্যালাউ করবো না। এই ক্ষেত্রে কিন্তু ইদানিং এখন বলা হচ্ছে এইচআইভি ইনফেকশনের কথাও বলা হচ্ছে। কোনো যদি এইচআইভি পজিটিভ মা থাকে তাদেরকেও আমরা ভ্যাজিনাল ডেলিভারি করতে মানে করা হয়, এটাকে নিষেধ করা হয়। হাই রিস্ক প্রেগনেন্সি উইথ ফিটাল কম্প্রোমাইজড, যে বাচ্চার ফিটাল কম্প্রোমাইজড বলতে আমি বুঝাচ্ছি ফিটাসটা তোমার আছে, ফিটাল ডিস্ট্রেস, হ্যাঁ, যে কোনো কারণেই হোক ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, হার্টবিটটা কমে যাচ্ছে, মানে ফিটাল অলরেডি ফিটাসটা কম্প্রোমাইজড অবস্থায় আছে। তখন যদি তাকে আবার আমরা লেবার অগমেন্টেশন করি বা ইন্ডাকশন অফ লেবারে যাই, তখন এই যে লেবারের যে একটা লম্বা প্রসিডিউর, লম্বা একটা সময়, এই সময়টা হয়তো ফিটাসটা সার্ভাইভ করবে না। তো সেক্ষেত্রে আমরা ইন্ডাকশন করব না, আগে যদি জানি যে না ফিটাসটা গুড কন্ডিশনে নাই। ম্যাটারনাল হার্ট ডিজিজ যদি থাকে, মায়ের যদি আগে থেকে হার্ট ডিজিজ থাকে, পেলভিক লার্জ পেলভিক টিউমার যদি থাকে, যেটা আমরা আগেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানি যে ওর একটা লার্জ পেলভিক টিউমার আছে, তখন আমরা লেবার ইন্ডাকশন করব না। কেন করব না? কারণ হচ্ছে যখন আমার ফিটাল প্রেজেন্টিং পার্টটা বা ফিটাল হেডটা নামবে তখন ওই পেলভিক টিউমারটা এটাকে আটকে রাখবে, মানে ঠিকভাবে নামতে দিবে না। তো যার ফলে হবে কি আমার অবস্ট্রাকটেড লেবার হয়ে যাবে। তো ঠিক আছে, এরপর আরেকটা হচ্ছে এল্ডারলি প্রাইমি। যদি এল্ডারলি প্রাইমি বলতে আমরা কি বুঝি? 35 ইয়ার্স অর মোর, এই পেশেন্টগুলো খুবই হাই রিস্ক থাকে, অথবা কোনো অবস্টেট্রিক অর মেডিকেল কমপ্লিকেশন থাকে, আম্বিলিকাল কর্ড প্রোল্যাপস যদি থাকে, সার্ভাইকাল কার্সিনোমা যদি থাকে। তাহলে কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে আমরা কি কি পাচ্ছি আবার বলি আমি তোমাদেরকে। একটা কন্ট্রাক্টেড পেলভিস, কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, ম্যাল প্রেজেন্টেশন যার মধ্যে আছে ব্রিজ, ট্রান্সভার্স লাই, অবলিক লাই, প্রিভিয়াস ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন অর হিস্টেরোটমি, ইউটেরোপ্লাসেন্টাল ফ্যাক্টরের মধ্যে আছে আনএক্সপ্লেইনড ভ্যাজানাল ব্লিডিং, ভাসা প্রিভিয়া, কর্ড প্রোল্যাপস, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাক্টিভ জেনিটাল হার্পিস ইনফেকশন, হাই রিস্ক প্রেগনেন্সি উইথ ফিটাল কম্প্রোমাইজড, ম্যাটারনাল হার্ট ডিজিজ, পেলভিক লার্জ পেলভিক টিউমার, মানে ছোট ছোট টিউমার থাকলে ওগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না। লুটিয়াল সিস্ট থাকে 2 থেকে 3 সেন্টিমিটার, ওটা নর্মাল, সেটা ওইটা লুটিয়াল সিস্ট দেখে আমরা সিজার করে দিব না। কিন্তু যদি লার্জ পেলভিক টিউমার থাকে, এল্ডারলি প্রাইমি উইথ অবস্টেট্রিক অ্যান্ড মেডিকেল কমপ্লিকেশন, আর সার্ভাইকাল ক্যান্সার যদি থাকে, কার্সিনোমা সার্ভিক্স যদি থাকে। এখন আসো ইন্ডাকশন অফ লেবার ডেঞ্জারটা কি কি হতে পারে। আমি হাইড্রোকেফালাস থাকলে কি ইন্ডাকশন করা যাবে? হ্যাঁ, হাইড্রোকেফালাস যদি আমরা টার্মে এসে, এটা ডিপেন্ড করবে ওই যে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শনের মধ্যে যদি না পড়ে হাইড্রোকেফালাস। প্রথমে তো বললাম যে 20 থেকে 22 সপ্তাহের মধ্যে 20 to 22 উইকস এর মধ্যে আমরা একটা অ্যানোমালি স্ক্যান করি। সেই অ্যানোমালি স্ক্যানে যদি দেখা যায় যে বাচ্চা হাইড্রোকেফালাস এবং সেটা এত বেশি পরিমাণে হাইড্রোকেফালাস যেটা তার ফিটাল যে সেরিব্রাল টিস্যুগুলা এগুলা টোটাল ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা লেবার ইন্ডাকশন করব। কিন্তু যদি আমি এটা দেখি যে আফটার 28 উইক আমি পেলাম হাইড্রোকেফালাস, লার্জ হাইড্রোকেফালাস, বা টার্মে এসে আমি পেলাম হাইড্রোকেফালাস আমরা দেখতে পাচ্ছি, তখন তো এটা কেফালোপেলভিক ডিসপ্রপোর্শনের মধ্যে চলে আসবে। আমাকে এটা অ্যাসেস করতে হবে যে এই হাইড্রোকেফালাসটা মাইল্ড কিনা, তার হেড সাইজটা কতটুকু। যদি হেড সাইজটা ছোট থাকে যেটা আমার পেলভিস দিয়ে বের হতে পারে, তখন আমি ইন্ডাকশন করতে পারি। কিন্তু হাইড্রোকেফালাসটা যদি অনেক বড় থাকে, বাচ্চার হেডটা যদি অনেক বড় থাকে, তখন এটা কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ইন্ডাকশন করব না। আগে বলা হতো যে হাইড্রোকেফালাস থাকলে এগুলাকে ক্রেনিওটমি করতে বলা হতো,
তো এখন যেহেতু আমাদের মডার্ন অনেক টেকনোলজি চলে আসছে, হাইড্রোকেফালাস ফিটাস গুলাকেও আমরা অনেক সময় ওই অপারেশন করা হয়, করে শান্ট অপারেশন করা হয়, করে বাঁচানো যায়। তো এই জন্য এখন আর ক্রেনিওটমি করা হয় না। যদি লার্জ মানে টার্মে এসে আমরা হাইড্রোকেফালাস পাই, তখন আমরা এগুলোকে ইলেকটিভ সিজারিয়ান সেকশন করি। তবে তার আগে আমাদের দেখে নিতে হবে যে বাচ্চার ফিটাল কন্ডিশনটা কেমন আছে। তার যদি সেরেব্রাল টিস্যুগুলো ভালো থাকে, তখন একটা সিজারিয়ান সেকশনে যেতে হবে। আর যদি দেখা যায় যে মাইল্ড ডিগ্রি হাইড্রোকেফালাস, আমি আইডেন্টিফাই হলো আমার 36 উইকসে আমি জানলাম, এবং ফিটাস হেডটা এত বেশি বড় না যে মানে 9.5 সেন্টিমিটারের চেয়ে কম আছে, যেটা মায়ের পেলভিস দিয়ে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব, তখন আমরা ইন্ডাকশন করতে পারি। ক্লিয়ার? হ্যালো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে হাইড্রোকেফালাসে আমরা সবসময় রুটিনলি ইন্ডাকশন করব না, আমরা এটা অ্যাসেস করব যে এটা যদি প্রিটার্ম মানে 22 বা 22 উইকসে যখন অ্যানোমালি স্ক্যান করি, তখন যদি পাই হাইড্রোকেফালাস, তখন এটা ডিসিশনের ব্যাপার যে আমি ইন্ডাকশন করে এটাকে ডেলিভারি করাই দিব কি দিব না। এটা ডিপেন্ড করবে তার ফিটাস কতটুকু এফেক্টেড হয়েছে, ফিটাল সেরিব্রাম গুলা কতটুকু এফেক্টেড হয়েছে, ফিটাল ব্রেনটা। এটা কি হাইড্রোকেফালাসে কি হয়, তোমার ভেন্ট্রিকল গুলোতে পানি জমে আর ব্রেন টিস্যুর উপরে প্রেসার দিয়ে ব্রেন টিস্যুগুলোকে ডিস্ট্রয় করে দেয়। তো এটা তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমি যখন টার্মে এসে হাইড্রোকেফালাস পাবো, তখন তো দেখা যায় ফিটাল হেড সাইজ হয়ে যায় তোমার 10 সেন্টিমিটার 11 সেন্টিমিটার। ওইটা তো ইন্ডাকশন করা যাবে না, ওটা ইন্ডাকশন করলে আমার অবস্ট্রাক্টেড লেবার হয়ে যাবে। এক্ষেত্রে ইলেকটিভ সিজারিয়ান সেকশন করতে হবে। ঠিক আছে? আর আদার অ্যানোমালি যেমন অ্যানেনকেফালি, এটা যখনই আমার ডায়াগনোসিস হবে তখনই আমরা ইন্ডাকশন করব, সেটা আর্লি হোক আর লেট প্রেগনেন্সি হোক। বা গ্যাস্ট্রোসিয়াসিস দেখা যাচ্ছে, ওই ক্ষেত্রে গ্যাস্ট্রোসিয়াসিসের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামে দেখা যায় 20 সপ্তাহ বা 22 সপ্তাহে যদি তুমি আলট্রাসোনো করো, দেখা যায় যে ফিটাল ইন্টেস্টাইন গুলা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভাসতেছে। এটা আইডেন্টিফাই করা যায় যে তার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে ডিফেক্ট আছে। তো এইসব ক্ষেত্রে আমরা আগে ইন্ডাকশন করে দেব। ঠিক আছে? কারণ এই বাচ্চাগুলোকে আমার টার্ম পর্যন্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? আচ্ছা। আর ডেঞ্জার, এখন আমরা ছিলাম ডেঞ্জার অফ ইন্ডাকশন অফ লেবারে। কি কি ডেঞ্জার কি হতে পারে, এখানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ম্যাটারনাল, একটা ফিটাল। ম্যাটারনাল যেটা একটা সাইকোলজিক্যাল আপসেট হবে নর্মালি, যেহেতু তার একটা কমপ্লিকেশন হলো, তার নর্মালি লেবারটা স্টার্ট হওয়ার কথা সেটা হচ্ছে না, অ্যান্ড ইন্ডাকশন করলে একটা প্রলং প্রসিডিউরের মধ্যে চলে যায়, সো ম্যাটারনাল সাইকোলজিক্যাল আপসেট হয়, যে কারণে দেখা যায় যে একটু কিছুক্ষণ ইন্ডাকশনের পরে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি সবাই খুব অস্থির হয়ে যায়, সিজারিয়ান সেকশনের চান্সটা ইনক্রিজ হয়, লেবারটা প্রলং হয়, যে সবকিছু ফেভারেবল না দেখেই তো তার নর্মালি লেবার ইনিশিয়েশন হয় নাই, যে কারণে তাকে ইন্ডাকশন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রলং লেবার হয়ে যায়। হ্যাঁ, ইনক্রিজ নিড অফ লেবার অ্যানালজেসিয়া, যতক্ষণ কন্টিনিউ করবে লেবার অ্যানালজেসিয়াও তত বেশি সময় লাগবে। ইনক্রিজ অপারেটিভ ইন্টারফারেন্স, যে যখন দেখছি প্রলং লেবার বা অবস্ট্রাক্টেড লেবার হয়ে যাচ্ছে, তখন আমার সিজারিয়ান সেকশনে যেতে হবে, যার ফলে পেশেন্টের মরবিডিটি বাড়বে। কারণ একদিকে পেশেন্ট লেবার পেইনেও অনেক 8-10 ঘন্টা কষ্ট পেল, তারপরে যে সিজারিয়ান সেকশন হলো, মরবিডিটি বাড়লো। তো আর ফিটাল কি কি হতে পারে, আয়াট্রোজেনিক প্রিম্যাচুরিটি হতে পারে, যে আমি ভালো করে জেস্টেশনাল এজটা ভালো করে না দেখে আমরা ইন্ডাকশন করে দিলাম, বা মায়ের হয়তো সিভিয়ার হাইপারটেনশন, মায়ের এক্লাম্পসিয়া হয়ে গেছে, খিচুড়ি হচ্ছে, তখন দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা 35 উইকস 34 উইকসেও ইন্ডাকশন করে দিচ্ছি, কেন? মাকে সেভ করার জন্য। তো সেক্ষেত্রে ফিটাল প্রিম্যাচুরিটি হয়ে যায়, যেটা আমরা আয়াট্রোজেনিক বলতে বোঝাচ্ছে আমরা ইচ্ছে করে প্রিম্যাচুর একটা বাচ্চা ডেলিভারি করালাম। ফিটাল হাইপোক্সিয়া হয়ে যায় ইউটেরিয়ান ডিসফাংশনের জন্য, কারণ আমরা যখন ইন্ডাকশন করছি লেবার, তখন সবসময় যে ইউটেরাসটা নর্মাল ওয়েতে নর্মালি কাজ করবে তা না, অনেক সময় দেখা যায় খুব টনিসিটি বেড়ে যায়, টনিক কন্ট্রাকশন হচ্ছে, এইসব ক্ষেত্রে ফিটাল হাইপোক্সিয়া হতে পারে। আরেকটা প্রলং লেবারের কারণে ফিটাল হাইপোক্সিয়া হতে পারে। তো এটা আমাদের ইন্ডাকশন অফ লেবারের ডেঞ্জার। এখন আমরা ইন্ডাকশন করার আগে কিছু জিনিস আমাদের দেখে নিতে হবে, কি কি প্যারামিটার আমরা অ্যাসেস করব। প্যারামিটার টু অ্যাসেস প্রায়র টু ইন্ডাকশন,
when মানে ফিটাল ইন্টারেস্টে কি দেখবো, একটা জেস্টেশনাল এজ দেখবো ক্লিনিক্যালি এবং আল্ট্রাসোনোগ্রাম করে আমরা কনফার্ম হব যে বাচ্চার জেস্টেশনাল এজটা ভায়াবল এজে আসছে, যে আমি ইন্ডাকশন করলে বাচ্চার প্রবলেম হবে না, ভায়াবল এজে আছে। আর ফিটাল লাং ম্যাচুরিটি হয়েছে কিনা, আমরা তো জানি যে লাং ম্যাচুরিটিটা আমরা কখন হয় বলো তো, বলতে পারবা? হ্যালো, কেউ আছো অনলাইনে? আচ্ছা, লাং ম্যাচুরিটিটা সাধারণত 34 উইকস এর পরেই আমরা বলি। 20 to 34 উইকস এর মধ্যে যদি দেখা যায় ইন্ডাকশন অফ লেবার করতে হচ্ছে কোনো কারণে, তখন আমরা ওই যে স্টেরয়েড দিয়ে লাং ম্যাচিউর করে নিয়ে তারপরে ইন্ডাকশন করি। ক্লিয়ার? আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ। আর ম্যাটারনাল ইন্টারেস্ট হচ্ছে ম্যাটারনাল কিছু কন্ডিশন, যেমন এক্লামশিয়া বললাম 1 নম্বর কন্ডিশন। এক্ষেত্রে আমরা ফিটাসের দিকটা দেখবো না, আমরা জাস্ট মাকে সেভ করব আগে। যে মায়ের অনেক খিঁচুনি হচ্ছে, কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, তো সেটা জেস্টেশনাল এজ যাই হোক না কেন আমরা আগে মাকে সেভ করব। আর ম্যাটারনাল কি করব, একটা হচ্ছে টু কনফার্ম দ্য ইন্ডাকশন অফ লেবার। প্রথমেই দেখবো যে ইন্ডাকশন অফ লেবার করার ইন্ডিকেশনগুলো আমার ঠিক আছে কিনা। কন্ট্রাইন্ডিকেশন গুলাকে আমরা এক্সক্লুড করব, যে কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা মায়ের এবং বাচ্চার, যে ইন্ডাকশন অফ লেবারে যে কন্ট্রাইন্ডিকেশন গুলো বলা হলো সে ধরনের কিছু আছে কিনা। আমরা বাইশপ স্কোরটা অ্যাসেস করব। বিশপ স্কোর আমি পরে বলবো তোমাদের। বিশপ স্কোরটা হচ্ছে সার্ভাইকাল স্কোরিং, যে ডেলিভারির জন্য সার্ভিক্সটা ফেভারেবল আছে কিনা। বিশপ স্কোর যদি 6 অথবা তার চেয়ে বেশি হয় তখন আমরা এটাকে ফেভারেবল বলবো। টোটাল বিশপ স্কোর আসে তোমার 13 ভিতরে যদি স্কোর 6 হয় তখনই আমরা ইন্ডাকশন করব, তার কম হলে করব না। ক্লিনিক্যাল পেলভিওমেট্রি করে দেখব যে পেলভিক অ্যাডিকুয়েট আছে কিনা বা কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন আছে কিনা। এখানে তোমার হাইড্রোকেফালাসের কথাটা চলে আসছে। যদি হাইড্রোকেফালাস আসে তখন ওটা কেফালো পেলভিক ডিসপ্রপোর্শন হবে। মানে আমরা হেডটাকে ইন্ডাকশন করার আগে হেডটাকে একটু পুশ করে দেখবো, যদি হেড এঙ্গেজ না থাকে, যদি ফিটাল হেড যদি এঙ্গেজ থাকে তখন তো আমরা বুঝলামই যে তার ডিসপ্রপোর্শন নাই, হেডটা ঢুকে গেছে। যদি হেড না এঙ্গেজড হয়, ফ্লটিং থাকে, তখন আমরা হেডটাকে একটু পুশ করে দেখবো যে এটা পেলভিস দিয়ে ঢুকছে কিনা। অ্যাডিকুয়েট কাউন্সেলিং করতে হবে অ্যাবাউট রিস্ক, বেনিফিট অ্যান্ড অল্টারনেট অফ আইওএল। মানে পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে আমাদের বোঝাতে, কাউন্সেলিং করে নিতে হবে যে আমি ইন্ডাকশন লেবার করব, কিন্তু এটার এই প্রবলেম হতে পারে, যে কোনো সময় তার সিজারিয়ান সেকশন লাগতে পারে, বাচ্চার এবং মায়ের এই সমস্যা হতে পারে, হলে তখন আমাদের এই কাজগুলো করতে হবে। অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন আমরা পেশেন্ট পার্টিকে কাউন্সেলিং করে নেব ইন্ডাকশন করার আগে। অ্যাকচুয়ালি যে কোনো অপারেটিভ প্রসিডিওরে যাওয়ার আগেই পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে, পেশেন্টের গার্জিয়ানদেরকে আমরা কাউন্সেলিং মানে করে নেওয়া উচিত। তাতে পরবর্তী যে তোমার লিগ্যাল কমপ্লিকেশন গুলো হয়, যে সু হয় বা একটা সমস্যা হলে অনেক কিছু হয়, সেই ঝামেলাগুলো কম হয় যদি আমরা অ্যাডিকুয়েট কাউন্সেলিং করে নিই আগেই। এখন ফিটাল কি দেখবো, ফিটাসের মধ্যে একটা হচ্ছে জেস্টেশনাল এজ দেখবো এটা ক্লিনিক্যালি দেখবো, আবার আল্ট্রাসোনোগ্রাম করে ফিটাল জেস্টেশনাল এজটা কনফার্ম করব। ফিটাসের লাং ম্যাচুরিটিটা আমরা দেখে নেব। লাং ম্যাচুরিটিটা আমরা এমনিতেই দেখতে পারি না, আমাদের দেশে তো আরো সুবিধা নাই। তো এক্ষেত্রে আমরা জেস্টেশনাল এজের উপর ডিপেন্ডই করি। তো যদি দেখা যায় যে লাং ম্যাচুর না, বাচ্চাটা প্রিম্যাচুর, তখন আমরা ওই যে 2 দিন ওয়েট করে আমরা স্টেরয়েড দিয়ে ফিটাস লাং ম্যাচুরিটি তৈরি করে তারপরে ইন্ডাকশন যাব। তোমরা কি স্টেরয়েড সম্বন্ধে পড়েছো, জেনেছো যে লাং ম্যাচুরিটির জন্য যে স্টেরয়েডটা দেওয়া হয় কিভাবে দেওয়া হয়? কেউ পড়াচ্ছে বলছে? জান্নাতুল মামা? না ওভাবে না, আমরা শুধু জানি যে দেয়া হয়। এখানে আমরা ডেক্সামেথাসোন দেয়া হয়। তোমার সাধারণত আমরা এখানে 2.5 অ্যাম্পুল বলি, মানে 5 করে থাকে, তো মানে 12 মিলিগ্রাম 12 আওয়ারলি দেওয়া হয়। আবার রিসেন্টলি আরেকটা প্রোটোকল আসছে, এখানে 6 মিলিগ্রাম 12 আওয়ারলি ফর 2 ডেজ দেওয়া হয়। এটাতে দেখা যায় যে সাধারণত ডোজ কমপ্লিট হওয়ার 24 আওয়ারের মধ্যে, মানে ডোজ কমপ্লিট হওয়ার 24 আওয়ার পরে যদি আমি ইন্ডাকশনে যাই
তখন বাচ্চার লাংটা মোটামুটি ম্যাচিউর পাই। আরেকটা ফিটাল প্রেজেন্টেশন লাই দেখে নিব, ফিটাল ওয়েলবিংটা দেখে নিব। তাহলে ফিটাসের কি কি জিনিস আমরা দেখে নেব। ইন্ডাকশন করার আগে মায়ের কি কি দেখবো, মায়ের টোটাল ওয়েলবিংটা তো দেখবোই, ইন্ডিকেশন আছে কিনা সেটা দেখবো, কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা দেখবো, বিশপ স্কোরিংটা দেখবো, মায়ের সার্ভাইকাল কন্ডিশনটা, এবং পেশেন্ট পার্টিকে আমরা কাউন্সেলিং করে নেব। আর পেলভিসটা অ্যাডিকুয়েট আছে কিনা, কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে কিনা মায়ের, সেটা দেখে নেব। আর ফিটাসের মধ্যে কি কি দেখবো আমরা, একটা ফিটাল জেস্টেশনাল এজ দেখবো, ফিটাল লাং ম্যাচুরিটি দেখবো, আর ফিটাল প্রেজেন্টেশন দেখবো, আর টোটাল ফিটাল ওয়েলবিং। ফিটাল ওয়েলবিং বলতে বোঝাচ্ছি আমরা লাইকার কালারটা ক্লিয়ার আছে কিনা, ফিটাল ডিস্ট্রেসের কোনো সিমটম আছে কিনা, বাচ্চা ফিটাস হার্ট রেটটা ঠিক আছে কিনা। নর্মাল ফিটাল হার্ট রেট কতটুকু থাকে জানো তোমরা, 120 থেকে 160, 120 to 160 নর্মাল ফিটাল হার্ট রেট। যদি 120 নিচে আসে তখন সেটা ফিটাল ডিস্ট্রেস, আবার 160 এর উপরে গেলেও সেটা ফিটাল ডিস্ট্রেস। তো এই ধরনের কোনো কন্ডিশন যদি থাকে তখন আমরা ইন্ডাকশন অফ লেবারে যাব না, কারণ বাচ্চাটা এমনিতেই দুর্বল হয়ে আছে, তারপরে যদি আমরা লেবারে লম্বা একটা প্রসিডিওরে ওকে নিই তো সে আরো দুর্বল হয়ে যাবে। এখন প্রিডিকশন ফ্যাক্টর ফর সাকসেসফুল ইন্ডাকশন অফ লেবার, কি কি জিনিস দেখবো যে ইন্ডাকশন অফ লেবারটা ঠিক মতো আমার হবে কিনা, মানে সাকসেসফুল হবে কিনা। একটা পিরিয়ড অফ জেস্টেশন, যদি নিয়ার টার্ম বা পোস্ট টার্ম প্রেগনেন্সি থাকে, নিয়ার টার্ম বলতে 37+ উইকস বলছি, এক্ষেত্রে সাকসেস হওয়ার রেট, ইন্ডাকশন অফ লেবার সাকসেস হওয়ার রেট খুব বেশি। প্রি মেডিকেল স্কোর যদি থাকে, যেরকম বাইশপ স্কোর যদি 6 আর প্রি ইন্ডাকশন স্কোর যেটা বাইশপ স্কোর 6 বা তার বেশি থাকলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেন্সিটিভিটি টু ইউটেরাস, অক্সিটোসিন সেন্সিটিভিটি টেস্ট করে দেখতে পারি, যদি সেন্সিটিভিটি টেস্ট পজিটিভ থাকে তাহলে সাকসেস হবে। সার্ভাইকাল রাইপেনিং দেখবো, সার্ভাইকাল রাইপেনিং যদি ফেভারেবল থাকে মাল্টি পেশেন্টের আর সাথে প্রম, আর আনফেভারেবল সার্ভাইকাল রাইপেনিং হয় এল্ডারলি প্রাইমি আর প্রলং রিটেনশন অফ ডেড ফিটাস। এদের দেখা যায় যে সার্ভিক্সটা রাইপেনিং হতে চায় না, বা বাইশপ স্কোর করলে দেখবো আমরা 6 এর নিচে আছে, তো এদের সাকসেস হওয়ার চান্স কম। প্রেজেন্স অফ ফিটাল ফাইব্রোনেকটিন, আমাদের দেশে দেখা হয় না, বিদেশে দেখা একটা সাবস্টেন্স আছে, ন্যানোগ্রাম থাকে পার ml, তখন এটাকে সাকসেসফুল ইন্ডাকশন হওয়ার চান্সটা বেশি। আদার ফ্যাক্টর যেরকম আছে ম্যাটার্নাল হাইট, ম্যাটার্নাল হাইট যদি 5 ফিটের বেশি হয় তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি। ম্যাটার্নাল যদি বিএমআই নর্মাল থাকে, ফিটাল ওয়েট যদি 3 কেজির কম হয়, 3 কেজির কম হয়। লার্জ ফিটাস হলে তো সেটা সাকসেস হওয়ার চান্স কম, সেটা আমরা আগেই দেখে নেব। এখন সার্ভাইকাল রাইপেনিং বলতে আমরা কি বুঝি, বারবার করে বলছি বিশপ স্কোর, সার্ভাইকাল রাইপেনিং, তো কি জিনিস সার্ভাইকাল রাইপেনিং? It is a series of complex biochemical changes in the cervix which is mediated by the hormone. There is alternation of both cervical collagen and ground substance. Ultimately cervix becomes soft and pliable. মানে সার্ভাইকাল রাইপেনিং হচ্ছে এটা একটা বায়োকেমিক্যাল চেঞ্জ সার্ভিক্সে হবে, যেটা হরমোন মেডিয়েটেড, হরমোনের দ্বারা হয়। এখানে কি হয় তোমার, যে সার্ভাইকাল যে কোলাজেন টিস্যু থাকে এবং গ্রাউন্ড সাবস্টেন্স, সার্ভিক্সে কি থাকে, কোলাজেন ফাইবার, কোলাজেন টিস্যু আর গ্রাউন্ড সাবস্টেন্স, দুইটাই তোমার সফট হয়ে আসবে এবং আলটিমেটলি সার্ভিক্সটা সফট হবে এবং প্লায়েবল হবে। যে প্লায়েবল বলতে বোঝা যাচ্ছে যে ইজিলি ডাইলেটেশন হবে। তো এটা আমরা সার্ভাইকাল রাইপেনিং বলতে এটা বুঝি। এখন আসো মেথডে কি কি ভাবে আমরা ইন্ডাকশন অফ লেবার করতে পারি। তো ইন্ডাকশন অফ লেবারের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, হ্যাঁ কখন করব, সার্ভাইকাল রাইপেনিং, জিনিসগুলো ক্লিয়ার হলো? কোনো কোশ্চেন আছে কারো? হ্যালো, আচ্ছা কোশ্চেন নাই, সবাই বুঝতে পেরেছো নাকি কিছুই বুঝো নাই? যাই হোক, এখন ইন্ডাকশন আমরা করতে পারি 3টা ভাবে। একটা মেডিকেল ইন্ডাকশন, সার্জিক্যাল ইন্ডাকশন, আর মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল কম্বাইন্ড ইন্ডাকশন। মেডিকেল ইন্ডাকশন আমরা কি কি ভাবে করি? কিছু ড্রাগের মাধ্যমে মেডিকেল ইন্ডাকশনটা করা হয়। কি কি? একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, সাধারণত প্রোস্টাগ্ল্যান্ডিন, অক্সিটোসিন, মেফিপ্রিস্টোন,
এই তিনটা ড্রাগসের মাধ্যমে আমরা মেডিকেল ইন্টারঅ্যাকশনটা করি। আরো কিছু ব্যাপার এখানে কাজ করে। একটা রিল্যাক্সিন নামে একটা হরমোন আছে যেটা তোমার লুটিয়াম, কর্পাস লুটিয়াম থেকে আসে, সেটাও ইন্ডাকশনে কাজ করে। কিছু মেকানিক্যাল ফ্যাক্টর আছে যেগুলো ইন্ডাকশনে কাজ করে। এখন ড্রাগস কি কি আমরা দেব? প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে আসি। প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন E1। আগে প্রোস্টাগ্ল্যান্ডিন E2টাই বেশি ইউজ হতো, যেটাকে বলা হয় তোমার ডিনোপ্রোস্টন জেল, সার্ভিপ্রাইম, ডিনোপ্রোস্টন এসব নামে পাওয়া যেত। এখন প্রোস্টাগ্ল্যান্ডিন E1টা বেশি ইউজ হয়, যেটা আমরা খুব অ্যাভেলেবল সব জায়গায়, সব দোকানে দোকানে পাওয়া যায়। ইসোভেন্ট, সাইটোমিস, মিজোপ্রোস্টল যেটা। আরেকটা প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। তো ড্রাগসের ভিতরে আসছে প্রোস্টাগ্ল্যান্ডিন, অক্সিটোসিন, মিফেপ্রিস্টোন, তিনটা। ক্লিয়ার? প্রোস্টাগ্ল্যান্ডিন কি কি আছে? এটা একটা অটোক্রাইন অ্যান্ড প্যারাক্রাইন হরমোন। কিভাবে কাজ করে? লোকালি অ্যাক্ট করে টু দ্য কন্টাজিয়াস সেল। এটা কোনো সিস্টেমে মিশবে না, লোকালি কাজ করবে। যে কারণে আমরা সার্ভাইকাল রাইপেনিং এর জন্য ইন্ট্রা সার্ভাইকাল প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করি। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 and F2 আলফা বোথ মায়োমেট্রিয়াল কন্ট্রাকশনটা মেইনলি করে, এদের সার্ভিক্সের উপরে কাজটা কম। আর প্রোস্টাগ্ল্যান্ডিন E1 যেটা, সেটা মূলত সার্ভাইকাল রাইপেনিং করে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ও সার্ভাইকাল রাইপেনিং করে, কিন্তু E1টাই বেশি ভালো কাজ করে, মিজোপ্রোস্টল যেটা। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কি কি কাজ করে? একটা সার্ভাইকাল রাইপেনিং করে, যেটা এটা কোলাজেন ও লাইটিক প্রপার্টিজ আছে, কোলাজেন গুলোকে লাইসিস করে, আর মায়োমেট্রিয়াল সেন্সিটিভিটি টু অক্সিজেন বাড়ায়। যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 একটা সার্ভাইকাল রাইপেনিং করছে একদিকে, আরেকদিকে কি করছে তারা? যে মায়োমেট্রিয়ামে যে অক্সিটোসিনের জন্য যে রিসেপ্টর গুলো আছে, যে সেন্সিটিভ, এদের সেন্সিটিভিটিটা বাড়ায় দেয়, যেন বেশি করে অক্সিটোসিন নিতে পারে এবং কন্ট্রাকশনটা হয়। আমরা ডিনোপ্রোস্টন আগে বললাম, এটা 0.5 মিলিগ্রাম জেল পাওয়া যায়, যেটা সার্ভাইকাল রাইপেনিং এ আমরা ইউজ করি ইন্ট্রা সার্ভাইকাল, অর্থাৎ সার্ভিক্সের মধ্যে দিতে হবে এটা। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যেটা সার্ভাইকাল জেল, যেটা এটা 6 আওয়ার পর পর 3 থেকে 4 বার আমরা ইউজ করতে পারি। কি কি জিনিস করব? আমরা ইন্ডাকশন দিলাম, তারপরে একটা দেখতে হবে যে জেলটা দেওয়ার পরে পেশেন্ট 30 মিনিট অ্যাটলিস্ট বেড রেস্টে থাকতে হবে। আর ওয়াচ কেয়ারফুলি যে অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে কিনা, যে খুব বেশি ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে কিনা। ফিটাল হার্ট রেটটা এভরি হাফ অ্যান আওয়ারলি ফিটাল হার্ট রেটটা দেখতে হবে, যে হার্ট রেটটা বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে। মানে আমরা তো ইন্ডাকশন করলাম, যে তার জেলি দিই, ট্যাবলেটই দিই, ইন্টারসার্ভাইকাল দিয়ে, একই সাথে সার্ভাইকাল রাইপেনিং হবে, সাথে সাথে তো কন্ট্রাকশনটাও শুরু হবে। অনেক সময় দেখা যায় অ্যাবনর্মাল কন্ট্রাকশন শুরু হয়ে যায়, দেয়ার একটু পরে দেখা যাচ্ছে একেবারে ইউটেরাসটা টনিক্যালি কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি খুব বেশি কন্ট্রাকশন হতে থাকে, এগুলো তো উইথড্র করার কোনো সিস্টেম নাই একবার প্রসিডিওর স্টার্ট হয়ে গেলে। তো আমাদের খুব ভালো করে কেয়ারফুলি অবজার্ভ করতে হবে যে রাপচার ইউটেরাস হয়ে যাচ্ছে কিনা, বা ফিটাল ডিস্ট্রেসের দিকে যাচ্ছে কিনা। ঠিক আছে? তো আমরা একবার যখন ইন্ডাকশন করলাম, করার পরে বলো। হ্যাঁ ম্যাম, অ্যামাউন্টটা আরেকবার একটু বললে ভালো হতো। কোনটা? ও, অ্যামাউন্টটা ডিনোপ্রোস্টন, এটা 0.5 মিলিগ্রাম জেল পাওয়া যায়, যেটা আমরা এভরি 6 আওয়ারলি দিব ইন্ট্রা সার্ভাইকাল সার্ভিক্সে, ইন বিটুইন, মানে সার্ভিক্সের এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অসের মাঝখানে ইন্ট্রা সার্ভাইকাল দিব 0.5 মিলিগ্রাম জেল। এটা আমি বলছি ডিনোপ্রোস্টনের কথা, প্রোস্টাগ্ল্যান্ডিন E2। এটা কিন্তু এখন আর খুব বেশি ইউজ হয় না, আগে এটা অনেক ইউজ হতো, কারণ আগে শুধু এটাই পাওয়া যেত। কতবার দিতে পারি আমরা? 3 থেকে 4 বার। তাহলে 6 ঘন্টা পর পর যদি তুমি 3 থেকে 4 বার দাও, তাহলে কত ঘন্টা হচ্ছে? প্রায় 24 ঘন্টা। তো আমরা একটা লেবারকে তো 24 ঘন্টা পর্যন্ত নিব না, তাই না? তো এর বেশি এর জন্য দেয়া যাবে না। আর আরেকটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 যেটা মিজোপ্রোস্টল। E1 যেটা মিজোপ্রোস্টল, এটা আমরা পাই তোমার 200 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, 50 মাইক্রোগ্রাম আমরা দেই
এটাও ইন্ট্রাসার্ভাইকাল দেব এবং এভরি 3 to 4 আওয়ার এটা দিতে পারি। এই যে বলা হচ্ছে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন E2 আমি এভরি 6 আওয়ার দিব, প্রোস্টাগ্ল্যান্ডিন E1 আমি এভরি 3 to 4 আওয়ার দেব। কখন দেব আবার রিপিট করব, মনে করো ফার্স্ট টাইম দিলাম, তার 6 ঘন্টা চলে গেল, লেবার ইন্ডাকশন হলো না, তখন আমরা রিপিট ডোজ দেব। কিন্তু যদি তার ইনিশিয়েশন হয়ে যায় লেবারটা প্রসেসটা, হ্যাঁ, যে তার পেইন হচ্ছে, তার সার্ভিক্সটা ডাইলেটেশন শুরু হলো, তখন কিন্তু আর আমরা সেকেন্ড ডোজ দিব না। যদি কোনো রেসপন্স না হয় তখন আমরা সেকেন্ড ডোজ দেব। সেকেন্ড ডোজ দিলাম, তখনও কোনো রেসপন্স হলো না, তারপরে আমরা থার্ড ডোজে যাব। ক্লিয়ার? তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যেটা, এটা 0.5 মিলিগ্রাম জেল ইন্ট্রাসার্ভাইকাল দেব। প্রোস্টাগ্ল্যান্ডিন E1 যেটা মিজোপ্রোস্টল, এটা আবার ওরালিও দেয়া যায়, কিন্তু ওরালি অত বেশি ইফেক্টিভ হয় না, এই জন্য আমরা ইন্ট্রাসার্ভাইকালই দিব। হ্যাঁ, ইন্ট্রাসার্ভাইকাল যদি না করা যায় পোস্টেরিয়র ভ্যাজানাল ফর্নিক্সে, পোস্টেরিয়র ফর্নিক্সেও দেওয়া যায়। এখানে দেবো ফার্স্ট হচ্ছে 25 মাইক্রোগ্রাম পার ভ্যাজানালে আমরা শুরু করব। তাহলে 25 মাইক্রোগ্রাম মানে বুঝতে পেরেছো 200 মিলিগ্রাম ট্যাবলেট, সেটাকে আমরা 8 ভাগ করব। 8 ভাগ করে 8 ভাগের 1 ভাগ তার সার্ভিক্সে আমরা প্লেস করব। ঠিক আছে? তো সবগুলো 6 থেকে 8টা ডোজ দেয়া যেতে পারে টোটাল। 6 মানে 3 ঘন্টা পর পর যদি আমি দেই, 6টা ডোজ যদি দিই, তাহলে 3 6 18 ঘন্টা হয়ে গেল। তারপরে তো আমরা লেবার ট্রাই করব না, এরপরে আমরা অন্য চিন্তা করব। ক্লিয়ার প্রোস্টাগ্ল্যান্ডিন সম্বন্ধে? প্রোস্টাগ্ল্যান্ডিন দেওয়ার পরে আমরা যদি প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে লেবার ইন্ডাকশন করি, তখন আমরা কি কি জিনিস দেখবো? একটা ইউটেরাইন হাইপার স্টিমুলেশন হচ্ছে কিনা। হাইপার স্টিমুলেশন বুঝবো কিভাবে? আগেই বললাম, ইউটেরাসটা খুব বেশি কন্ট্রাকশন শুরু হয়ে যাবে, একটু পরপরই কন্ট্রাকশন হচ্ছে, মা ব্যথায় চিৎকার করছে, বা ইউটেরাসটা আমরা দেখবো হার্ড হয়ে টনিক্যালি কন্ট্রাক্টেড হয়ে আছে। আরেকটা হতে পারে মিকোনিয়াম স্টেইনড লাইকার আসতে হবে, যদি মেমব্রেন অলরেডি রাপচার্ড থাকে, তখন আমরা দেখবো যে মিকোনিয়াম আসছে। মিকোনিয়াম মানে হচ্ছে একটা গ্রিনিশ স্টুল, যেটা যখন ফিটাসটা তার কষ্টে থাকে, ফিটাসের যখন কষ্ট হচ্ছে, তখন সে গ্রিনিশ স্টুল পাস করে, এটাকে আমরা বলি মিকোনিয়াম। নর্মালি অবস্থায়, নর্মালি প্রেগনেন্সিতে এই টোটাল 40 উইকসের মধ্যে ফিটাস কখনোই মিকোনিয়াম পাস করবে না, অর্থাৎ ফিটাসের বাউল মুভ কিন্তু হবে না, বাউল মুভ হবে অনলি আফটার ডেলিভারি। কিন্তু যদি ফিটাল ডিস্ট্রেস হয়, ডিস্ট্রেসড কন্ডিশনে থাকে ফিটাস, তখন এটা বাউল পাস করে। সেই বাউলটা হয় কি মিকোনিয়াম বলি, সেটাকে আমরা গ্রিনিশ, এটা লাইকারের সাথে মিশে একটা গ্রিনিশ স্টেইন হয় লাইকারটা। তো যখনই আমরা লাইকারটা গ্রিনিশ স্টেইন দেখবো, এটাকে আমরা বলি মিকোনিয়াম স্টেইন। এটা হলেই আমরা বুঝবো যে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, এবং আমরা তখন লেবার ইন্ডাকশন বা প্রলঙ্গেশন অফ লেবার কোনোটাই করবো না, আমরা তখন ডাইরেক্ট কন্ডিশনটা দেখবো। যদি দেখি যে একদম মানে অল্প সময়ের মধ্যে ডেলিভারি হবে না, তখন আমরা সিজারিয়ান সেকশনে চলে যাব। আর যদি দেখা যায় যে না, অল্প সময়ের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, এভরিথিং ইজ ফেভারেবল, তখন আমরা নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারি, কিন্তু খুবই অল্প সময়ের জন্য। আর এই সময় ফিটাল হার্টটা খুব কেয়ারফুলি মনিটর করতে হবে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনে কি কি সাইড ইফেক্ট হতে পারে? একটা হচ্ছে ইউটেরাইন হাইপার স্টিমুলেশন হতে পারে, মিকোনিয়াম স্টেইনড লাইকার আসতে পারে, আর একটা ফিটাল হার্ট ইররেগুলারিটি হতে পারে। ইররেগুলার হার্টবিট পাচ্ছি, অথবা হার্টবিট অনেক বেড়ে যাচ্ছে, অথবা ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে। ফিটাল ট্যাকিকার্ডিয়াও হতে পারে, ট্যাকিসিস্টল বলা হয় এটাকে, ট্যাকিকার্ডিয়াও হতে পারে, ব্র্যাডিকার্ডিয়াও হতে পারে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, তোমরা তো সবাই তো আর এদেশে কাজ করবে না, কেউ কেউ বিদেশেও কাজ করবা, তাদের জানার জন্য যে যখনই আমরা লেবার ইন্ডাকশন করব, তখনই কিন্তু কন্টিনিউয়াস ফিটাল ইলেকট্রনিক মনিটরিং যেটাকে বলে, এটা করা উচিত। আমাদের ফ্যাসিলিটি নাই দেখে আমরা সেটা করি না। আমরা হার্ট রেট দেখি, বাচ্চার হার্টবিটটা দেখি, পার ভ্যাজানাল এক্সামিনেশন করে। অ্যাকচুয়ালি আমরা মূলত আমাদের ক্লিনিক্যাল আই এবং এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে পেশেন্টের ডিসিশন নেই। কিন্তু বাইরের দেশগুলোতে এখন অনেক টেকনোলজি অ্যাডভান্স, ওখানে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং এর ব্যবস্থা আছে, কন্টিনিউয়াস ইউটেরাইন কন্ট্রাকশনটা কেমন হচ্ছে, হাইপার স্টিমুলেশন হচ্ছে কিনা, এগুলো মনিটরিং এর ব্যবস্থা আছে। যখনই ওরকম কিছু হচ্ছে, তখনই আমরা ইন্ডাকশনটাকে অফ করে দিয়ে আমরা তখন অন্য চিন্তা করব। তো আমরা মেডিকেল ইন্ডাকশনের মধ্যে আমরা একটা বলেছিলাম প্রোস্টাগ্ল্যান্ডিন, আর একটা অক্সিটোসিন, আর একটা মিফিপ্রিস্টন, 3টা ড্রাগ আমরা মূলত ইউজ করি।
অক্সিটোসিনটাকে আমরা জানি এটাকে লিংডাডিয়েস, পিটোনেস, সিনটোসিনল বিভিন্ন নামে পাওয়া যায়, এগুলো ব্র্যান্ড নেম। অক্সিটোসিন তোমার লেবার ওয়ার্ডেই যাও আর ওটিতেই যাও, ফ্রিকোয়েন্টলি ইউজ দেখবা, প্রচুর অক্সিটোসিন ইউজ হয় এবং প্রত্যেক পেশেন্টেরই অক্সিটোসিন ইউজ করা হয়। ইন্ডাকশন অফ লেবারেও করা হয়, আবার আফটার ডেলিভারি, প্রিভেনশন অফ পিপিএইচ এসবের জন্য, বা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবার, এগুলোর জন্য আমরা অক্সিটোসিন ইউজ করি। অক্সিটোসিন জিনিসটা কি? এটা একটা এন্ডোজেনাস ইউটেরোটনিক, এটা স্টিমুলেট করে ইউটেরাইন কন্ট্রাকশনকে। ঠিক আছে, এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং অক্সিটোসিনের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে অক্সিটোসিনটা রিসেপ্টর যেগুলা থাকে অক্সিটোসিনের, মূলত এগুলো বেশি রিসেপ্টরগুলো থাকে তোমার ইউটেরাসের ফান্ডাসে, সার্ভিক্সে রিসেপ্টর কম থাকে, যে কারণে অক্সিটোসিনটা তোমার ইউটেরাইন মায়োমেট্রাল কন্ট্রাকশনটা করে, কিন্তু সার্ভাইকাল ডায়ালেটেশনটা ওভাবে করে না। তো অক্সিটোসিনটা আমরা কখন দিব? যখন পেশেন্টের সার্ভাইকাল ডায়ালেটেশন বা সার্ভাইকাল রাইপেনিংটা হয়ে গেছে। ডায়ালেটেশন তো পরে আসবে, রাইপেনিং বলতে কি বুঝাচ্ছে আগে প্রথমেই বলেছি, সার্ভাইকাল রাইপেনিং মনে আছে কিনা তোমাদের? আবার বলি, রাইপেনিং বলতে বোঝাচ্ছে সার্ভিক্সটা যখন সফট হয়ে যাবে এবং প্লায়েবল হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে সার্ভাইকাল রাইপেনিং। যে সার্ভিক্সটা হাত দিলেই দেখবে যে নর্মাল ফার্ম যে কনসিস্টেন্সি থাকে সেটা আর নাই, সার্ভিক্সটা খুব সফট হয়ে গেছে। হ্যাঁ, কিছু বলবা? একটা ওয়ান ফিঙ্গার অ্যাডমিট আমাদের একজন নেটওয়ার্কের কারণে বের হয়ে গিয়েছে, তো ও একটু ঢুকতে যাচ্ছে। জান্নাতুল মা, ওকে, ঠিক আছে। তো অক্সিটোসিন কখন দিব? যখন আমরা দেখবো যে সার্ভিক্সটা অলরেডি রাইপেনিং হয়ে গেছে, নট ডায়ালিটেশন, রাইপেনিং, যে সার্ভিক্সটা সফট হয়েছে, এটা ইজিলি ওয়ান ফিঙ্গার অ্যাডমিট করছে। আমরা দেখছি যে ইফেসমেন্টটাও বেশ ভালোই, মানে ওরকম হার্ড যে নর্মাল পেশেন্টের, নর্মাল পার্সনের, নন যে পেশেন্ট লেবারে নাই তার যেরকম একটা ফার্ম কনসিস্টেন্সি থাকে সার্ভিক্সে, ওরকম নাই, সফট হয়ে গেছে, এটাকে আমরা বলি সার্ভিক্সটা রাইপেন হয়ে গেল। তো সার্ভিক্স রাইপেনিং এর পরেই আমরা অক্সিটোসিন দিব। তাহলে দেখো, ইন্ডাকশন অফ লেবারে আমরা মিজোপ্রোস্টল দিব সার্ভিক্স রাইপেনিং করার জন্য। মিজোপ্রোস্টল সার্ভিক্স রাইপেনিং করবে, আবার সেই সাথে ইউটেরাইন কন্ট্রাকশনও করবে। মিজোপ্রোস্টলে দুইটা কাজই করবে। আর অক্সিটোসিন, যেহেতু অক্সিটোসিন রিসেপ্টর সার্ভিক্সে অনেক কম থাকে, অল্প থাকে, বেশিরভাগ অক্সিটোসিন রিসেপ্টর থাকে সার্ভিক্সের মানে ইউটেরাসের ফান্ডাসে, মায়োমেট্রাম এবং ফান্ডাসে বেশি থাকে। তো এই জন্য অক্সিটোসিনটা ইউটেরাইন কন্ট্রাকশনটা বাড়াবে, এবং কিন্তু সার্ভাইকাল ডায়ালিটেশনটা, রাইপেনিংটা ওইভাবে করে না। তো অক্সিটোসিন দিব আমরা সার্ভিক্সটা যখন রাইপেন হয়ে আছে তখন। ঠিক আছে, ক্লিয়ার? এখন অক্সিটোসিনটা কাজ করে কিভাবে? এটা কাজ করে কয়েকটা ভাবে। একটা হচ্ছে রিসেপ্টর মেডিয়েটর। হ্যাঁ, রিসেপ্টরের মাধ্যমে, বারবার করে যেটা বলছি যে অক্সিটোসিন রিসেপ্টরের মাধ্যমে অক্সিটোসিনটা কাজ করে। মিজোপ্রোস্টল দিলে আবার অক্সিটোসিন রিসেপ্টরটা বাড়ায়। অক্সিটোসিনটা কিন্তু আমাদের বডিতেও তৈরি হয়, জানো কোথা থেকে আসে? পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসে অক্সিটোসিন, তাই না? আমাদের পিটুইটারি থেকে অক্সিটোসিনটা আসে। তো অক্সিটোসিনটা এই যখন পেশেন্ট লেবার ইন্ডাকশন হলো তখন নর্মালি অক্সিটোসিনটা পিটুইটারি থেকে রিলিজ হয়। সেই অক্সিটোসিনটা এসে বায়োমেট্রামের অক্সিটোসিন রিসেপ্টরের উপরে এটা কাজ করে ইউটেরাইন কন্ট্রাকশনটা করে। যখন সেটা হচ্ছে না, নর্মালি হচ্ছে না, তখন আমরা অক্সিটোসিন বাইরে থেকে দিব, যখন তোমার এন্ডোজেনাস অক্সিজেনটা অ্যাডিকুয়েটলি কাজ করতে পারছে না। আর একটা ভোল্টেজ মিডিয়েটেড ক্যালসিয়াম চ্যানেল, এটা ক্যালসিয়াম চ্যানেলের উপরে, মায়োমেট্রামের ক্যালসিয়াম চ্যানেলের উপর কাজ করেও এটা কাজ করে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন করে। প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন মানে প্রোস্টাগ্ল্যান্ডিন, দেখো ভাইস ভার্সা, প্রোস্টাগ্ল্যান্ডিন যখন আমরা আর্টিফিশিয়াল প্রোস্টাগ্ল্যান্ডিন, আবার যখন অক্সিটোসিন দিচ্ছি, অক্সিটোসিনটাও কিন্তু আবার প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করবে। ঠিক আছে, এখন অক্সিটোসিনটা কিভাবে দেব আমরা? প্রোস্টাগ্ল্যান্ডিন তো আমরা জানলাম, ওটা 6 আওয়ারলি দেব। E2টা দেব আমরা 0.5 মিলিগ্রাম জেল, আর E1 যেটা আছে মিজোপ্রোস্টল 25 মিলিগ্রাম দেব, 6 আওয়ারলি দেব, মনিটর করব প্রোস্টাগ্ল্যান্ডিন গেলে। কিন্তু অক্সিটোসিনটা কিভাবে দেব? অক্সিটোসিনের হাফ লাইফ খুবই অল্প, মাত্র 3 থেকে 4 মিনিট
হাফ লাইফ। তার মানে তুমি একটা অক্সিজেন 1 অ্যাম্পুল অক্সিজেন দিলে 3 থেকে 4 মিনিট পরে সেটা তার অর্ধেকটা ডিস্ট্রয় হয়ে যাবে। হ্যাঁ, তোমার বডিটা অর্ধেকটা থাকবে। তো তার মানে 7-8 মিনিট পরে আর কোনো অক্সিটোসিন থাকছে না। তো এই কারণে অক্সিটোসিনটা বোলাস ডোজে বা ওরকম কিছু নির্দিষ্ট সময় পর পর দিয়ে কোনো লাভ নাই। অক্সিটোসিনটা দিতে হয় কন্টিনিউয়াস ড্রিপে, আইভি ড্রিপে আমরা দিই। ঠিক আছে, এটা সাধারণত দেওয়া যায় যে নর্মাল স্যালাইন বা 5% ডিএনএস এগুলোর মধ্যে তোমার দেয়া হয়। প্রাইমারি পেশেন্ট যখন প্রাইমারি পেশেন্টকে আমরা সাধারণত 10 ইউনিট 1000 সিসি মানে 1000 সিসির একটা ব্যাগের স্যালাইন ব্যাগের মধ্যে আমরা 10 ইউনিট অক্সিজেন দেই। এখন 10 ইউনিট পাওয়া যায়, ডিএস নামে পাওয়া যায় অক্সিটোসিন, যেটা লিন্ডা ডিএস বা ডাবল স্ট্রেন, যেটা 10 ইউনিট অক্সিটোসিন দিব আমরা 1 লিটারে। আর প্রথমে শুরু করব কত মিনিটে? 10 to 15 ড্রপ পার মিনিট আমি স্টার্ট করব। এরপর এভরি হাফ অ্যান আওয়ার আমি, যদি লেবার ইনিশিয়েশন না হয়, ড্রপটা বাড়াইতে থাকবো। বাড়াইতে আমি 20 to 30 ড্রপসও করতে পারি যদি পেশেন্ট কন্ডিশন ঠিক থাকে, ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে না, ফিটাল কন্ডিশন ভালো আছে, হার্টবিট ভালো আছে, লাইকার ক্লিয়ার আছে, তখন আমি বাড়াবো। অক্সিটোসিনটা বাড়াই, দেখবো যে তার কন্ট্রাকশন স্টার্ট হয় কিনা। একবার কন্ট্রাকশন স্টার্ট হয়ে গেলে তখন কিন্তু আমাদের কমাই দিতে হবে। 10 to 15 ড্রপস এর মধ্যেই আমরা ড্রপস পার মিনিট আমরা অক্সিটোসিনটা রাখবো একবার লেবার ইন্ডাকশন হয়ে গেলে। ক্লিয়ার? অনেক সময় আইইউডিতে দেখা যায় যে অনেক বেশি ডোজেও ইন্ডাকশন লাগে, তবে লাইভ ফিটাসে আমরা সাধারণত ওরকম দিই না, যে ফিটাল ডিস্ট্রেসের চান্স বেশি থাকে। তাহলে অক্সিটোসিনের ডোজটা কি? ডোজটা হচ্ছে প্রাইমারি পেশেন্ট 10 ইউনিট পার 1000 ml, মানে 1 লিটারে 10 ইউনিট অক্সিটোসিন দেবো প্রাইমারি পেশেন্টের। মাল্টিতে এর হাফ দিব। কেন? মাল্টি পেশেন্ট যার আগে একটা নর্মাল ডেলিভারি হয়েছে, তার তো সবকিছু অলরেডি সেন্সিটিভ হয়ে আছে, তার ইউটেরাসটা, হ্যাঁ, মায়োমেট্রিয়াম গুলা। তো এদের আবার মাল্টি পেশেন্টের রাপচার ইউটেরাস হওয়ার চান্সটা বেশি থাকে। তো যে কারণে মাল্টি পেশেন্টের আমরা ডোজটা অর্ধেক দিব, সেক্ষেত্রে 5 ইউনিট 1000 ml। ক্লিয়ার? ম্যাম, আমাদের একজন একটু বের হয়ে গেছিল নেটওয়ার্ক সমস্যার কারণে। আচ্ছা আচ্ছা, প্রমা। ওকে প্রমা। এখন আরেকটা মেফিপ্রিস্টন। মেফিপ্রিস্টনটা কি করে? এটা প্রজেস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, এটা প্রজেস্টেরন এবং গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর দুটাকেই পাথওয়েটা ব্লক করে দেয়। মেফিপ্রিস্টনের আবার আরেকটা সমস্যা আছে, এটা আবার ফিটাসকে কিলও করে দেয়, যে জন্য আমরা যখন আনরাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি পাই, সেক্ষেত্রে আমরা মিফিপ্রিস্টন ইউজ করি। মানে আনরাপচার্ড এক্টোপিক আমরা এখন তো মানে আল্ট্রাসোনোগ্রাম করে আগেই জানা যায় যে টিউবের ভিতরে প্রেগন্যান্সিটা হয়েছে, কিন্তু লাইভ ফিটাস তখনও টিউবটা বার্স্ট হয় নাই, তখন কিন্তু আমরা মিফিপ্রিস্টনটা ইউজ করি, যাতে ফিটাসটা ওখানেই ডিস্ট্রয় হয়ে যায় এবং মায়ের ফেলোপিয়ান টিউবটা রাপচার না হয়। ঠিক আছে? তো যাই হোক, ইন্ডাকশন অফ লেবারেও মিফিপ্রিস্টন ইউজ করতে পারি। তো আমাদের মেডিকেল ইন্ডাকশনটা, আমি কি অনেক বেশি সময় নিয়ে নিলাম? মেডিকেল ইন্ডাকশনে আমরা তাহলে ড্রাগস ইউজ করছি, তোমার মিজোপ্রোস্টাল, মেফিপ্রিস্টন আর অক্সিটোসিন। ক্লিয়ার ডোজগুলা? এখন নেক্সট আসো মেকানিক্যাল মেথড। মেকানিক্যাল মেথডটা কি? এখানে সাধারণত দেয়া হয় মেকানিক্যাল ডায়ালেটর, মানে মেকানিক্যাল ডায়ালেটেশন করে সার্ভিক্স। এখানে আমরা কোনো মেডিসিন দিব না, কোনো মেডিসিন না দিয়ে জাস্ট সার্ভিক্সটাকে ডায়ালেটেশন করানো হবে। কিভাবে? আমরা সাধারণত ফলিস ক্যাথেটার, সেলফ রিটেইনিং ফলিস ক্যাথেটার যেটা আছে, ফলিস ক্যাথেটারটা ইন্ট্রাসার্ভাইকাল দিয়ে সার্ভিক্সে দিয়ে বেলুনটাকে ফুলাই দিই এবং একটা ওজন দিয়ে দেই। তো যার ফলে ওই সার্ভিক্সটা কন্টিনিউয়াস মেকানিক্যাল ইরিটেশনে থাকে এবং একটা প্রেসারে থাকে, প্রেসারে থেকে আস্তে আস্তে ডায়ালেটেশন হয়। আর একটা দেওয়া যায় অসমোটিক ডায়ালেটর, ল্যামিনারিয়া বলা হয়। এটা সাধারণত সিউইড বলে এটাকে। সিউইডটা জিনিসটা হচ্ছে একটা যে শোলা বলতে পারে, যেটাকে সোজা বাংলায় শোলার একটা ল্যামিনারিয়া দেওয়া হয়, টেন্ট পাওয়া যায়, ল্যামিনারিয়া টেন্ট। এটা তোমার সার্ভিক্সে ইন্ট্রাসার্ভাইকাল দিলে সে অসমোটিক ইসের জন্য অসমোসিসের মাধ্যমে ফ্লুইড গুলাকে টেনে নেয় এবং সে নিজে ফুলে যায়। সে যত ফুলে তত সার্ভিক্সের উপর প্রেসার পড়ে, সার্ভিক্সটা ডায়ালেটেশন হয়। এটা মেকানিক্যাল মেথড।
একটা ফলিস ক্যাথেটার করতে পারি, আর হচ্ছে অসমেটিক, এটাকে বলা হয় অসমোটিক ডাইলেটর বা হাইড্রোস্কোপিক ডাইলেটর। আর একটা এক্সট্রা অ্যামনিওটিক স্যালাইন ইনফিউশন আমরা দিতে পারি। এক্সট্রা অ্যামনিওটিক স্যালাইন ইনফেকশনটা হচ্ছে তোমার স্যালাইনটাকে এক্সট্রা অ্যামনিওটিক মানে অ্যামনিওটিক মেমব্রেনটাকে আমরা রাপচার করব না, তার বাইরে থেকে ফ্লুইড দেব যাতে তোমার অ্যামনিয়নটা তোমার ইউটেরাইন ওয়াল থেকে সেপারেট হয়ে যায়। তো এটা হচ্ছে মেকানিক্যাল মেথড। আমরা প্র্যাকটিক্যালি আমাদের দেশে ফলিস ক্যাথেটারটা মেকানিক্যাল মেথড হিসেবে ইউজ করি। এটার একটা আছে তোমার কমপ্লিকেশন আছে যেটা অন্যগুলোতে নাই, সেটা হচ্ছে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে মেকানিক্যাল এসে। আর সুবিধা হচ্ছে যে যেরকম আমি ড্রাগ দিলে মেডিসিনের মাধ্যমে যখন আমি দিচ্ছি তখন হঠাৎ করে হাইপার স্টিমুলেশন হতে পারে। তো জান্নাতুন নাইম, তো মেডিসিন ড্রাগস দিলে যেমন হাইপার স্টিমুলেশন হতে পারে, মেকানিক্যাল মেথডে হাইপার স্টিমুলেশন হওয়ার ভয়টা কম থাকে, যার ফলে ফিটাল ডিস্ট্রেসটা কম হওয়ার ভয় থাকে। আর সুবিধা এটা, অসুবিধা হচ্ছে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। তো মেকানিক্যাল মেথডে যদি আমরা যাই, অবশ্য পেশেন্টকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করতে হবে। তো ফার্মাকোলজিক্যাল মেথড কি কি পেলাম আমরা? একটা অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোজেস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটাকে বলা হচ্ছে মিফেপ্রেস্টন, আর একটা রিল্যাক্সিনটা নরমালি আমাদের শরীরে তৈরি হচ্ছে, কর্পাস লুটিয়াম থেকে আসছে, যেটা ডিজলভ সার্ভাইকাল কানেক্টিভ টিস্যুগুলোকে ডিজলভ করে দেয়। হ্যাঁ, রিল্যাক্সিনটা সার্ভাইকাল কানেক্টিভ টিস্যুটাকে ডিজলভ করে দিয়ে একটা সার্ভিক্সটাকে সফট করে দেয়। আর হাইয়ালুরোনিক অ্যাসিডের লো তৈরি হয়। ইস্ট্রোজেনকেও বলা হচ্ছে কিছু ইফেক্ট আছে। নেক্সট আসো সার্জিক্যাল মেথড। তাহলে আমরা মেথড একটা জানলাম মেডিকেল মেথড, আর একটা শিখলাম মেকানিক্যাল মেথড। নেক্সট আরেকটা যেটা সার্জিক্যাল মেথড। সার্জিক্যাল মেথডে দুইটা কাজ করা, একটা সুইপিং বলা হয়, সুইপিং অফ দ্য মেমব্রেন, আর একটা লো রাপচার মেমব্রেন বা অ্যামনিওটমি। সুইপিংটা কি? সুইপিংটা হচ্ছে তোমার সার্ভিক্সটা যদি 1 ফিঙ্গার বা 2 ফিঙ্গার ডাইলেটেড থাকে, তখন একটা ফিঙ্গার ভিতরে ইন্ট্রাসার্ভাইকাল দিয়ে চারপাশ দিয়ে ফিঙ্গারটাকে জাস্ট অ্যামনিওটিক মেমব্রেন এবং ইউটেরাইন ওয়ালের মাঝখান দিয়ে এভাবে সুইপ করে অ্যামনিওটিক মেমব্রেনটাকে সেপারেট করে দেওয়া হয় ইউটেরাইন ওয়াল থেকে। সেপারেট করে দিলে হয় কি, প্রোস্টাগ্ল্যান্ডিন, লোকালি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে, রিল্যাক্সিন রিলিজ হবে, এবং অক্সিটোসিন যে রিসেপ্টরগুলো সেগুলোও অ্যাক্টিভেট হবে। সেই সাথে আরেকটা আছে ফার্গুসন রিফ্লেক্স। হ্যাঁ, এই রিফ্লেক্সটার মাধ্যমে তোমার অক্সিটোসিন, তোমার পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ হবে। তাহলে এই সবগুলো কাজ করে লেবার ইনিশিয়েশন হয়ে যাচ্ছে, তাই না? তোমার পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ হচ্ছে, তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন লোকালি তৈরি হচ্ছে, রিল্যাক্সিন তৈরি হচ্ছে, এবং সবগুলো মিলায় আলটিমেটলি লেবার ইনিশিয়েশন হচ্ছে। তো এটাও একটা সার্জিক্যাল মেথডের মধ্যে পড়ে, সেটা সুইপিং বলা হচ্ছে। হ্যাঁ, সুইপিং জিনিসটা ক্লিয়ার? আর সুইপিংটা হচ্ছে একটা ফিঙ্গার ইন্ট্রাসার্ভাইকাল সার্ভিক্সের ভিতর দিয়ে ঢুকায় এটাকে ইউটেরাইন ওয়াল থেকে অ্যামনিওটিক মেমব্রেনটাকে জাস্ট এভাবে সুইপ করে সেপারেট করে দেওয়া হয় অ্যামনিওটিক মেমব্রেনটাকে। আর একটা লো রাপচার মেমব্রেনের মধ্যে এটাকে স্ট্রেচিং হচ্ছে সার্ভাইকাল, সবকিছুতে সার্ভিক্সটা স্ট্রেচিং হচ্ছে, তাই না? লো রাপচার মেমব্রেনটা কিভাবে করব? এক্ষেত্রে সার্ভিক্স প্রথমে তোমার 2 ফিঙ্গার অ্যাডমিট হতে হবে। লো রাপচার মেমব্রেনটা যখন করব লো রাপচার, তখন তোমার অ্যাটলিস্ট সার্ভিক্সটা 2 ফিঙ্গার অ্যাডমিট করে এমন হতে হবে। প্রথমে 2 ফিঙ্গারটা ঢুকাবো আমরা কিভাবে, যে ফিটাসের দিকে যেন পামার সারফেসটা থাকে, এভাবে আমার 2টা ফিঙ্গার ঢুকাবো। এরপরে একটা ককার্স ফরসেপ, যেটা ককার্স ফরসেপটা দেখেছো কিনা জানি না, দেখবা ওয়ার্ডে, যে এটার মাথায় টুথ থাকে, সেই টুথটা দিয়ে আমরা লম্বা একটা লং ককার্স ফরসেপ নিব, সেটা দিয়ে আমরা মেমব্রেনটাকে ক্যাচ করব এবং পুল করব, যে ওটা রাপচার হয়ে যাবে। ক্লিয়ার? তো সার্জিক্যাল মেথডটা আমরা কখন আমরা সার্জিক্যাল একটা ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশনের একটা ব্যাপার আছে, সার্জিক্যাল এটা আমরা কখন করব না।
ঠিক আছে? এই সার্জিক্যাল ইন্ডাকশনটা আমরা কখন করব আর কখন করব না। একটা হচ্ছে যে কোনো ইন্ডাকশন করার জন্য আমার প্রথম কথা যে আমার কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা কোনো, হ্যাঁ, কন্ট্রা ইন্ডিকেশন থাকলে করব না। আর যদি প্লাসেন্টা প্রিভিয়া দেখি অথবা আমি পিভি করলাম দেখলাম যে কর্ড সামনে আছে, সেক্ষেত্রে আমরা মেমব্রেন রাপচার করব না। আর মেমব্রেন রাপচার করলে আমার সাথে সাথে কর্ড প্রোল্যাপস হয়ে যাবে। ঠিক আছে? এখন এই যে আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন করলাম, করলে এটার কিছু হ্যাজার্ড আছে। সেই হ্যাজার্ডটা কি? একটা আমি মেমব্রেন রাপচার করলাম, সাথে সাথে দেখা গেল যে যেটা হয় গাশ অফ লাইকার চলে আসে, গাশ অফ লাইকার একসাথে বের হয়ে আসে। এই কর্ড চলে আসতে পারে, কর্ড প্রোল্যাপস। তো সেক্ষেত্রে একটু ওখানে প্রেস করে আরটা বের হয়ে আসতে প্রলং লেবার হয়ে যায়, তখন করি। তো হ্যাজার্ড কি কি হতে পারে? প্রোল্যাপস হতে পারে, অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা লাইকার অ্যামনেট এম্বোলিজম হতে পারে। তো এটার মেমব্রেন করি। ইউটেরাইন কন্ট্রাকশন মনিটর করতে, মনিটরিং অফ ড্রাগ ইউজ মেমব্রেন। কন্ট্রাইন্ডিকেশন কি কি? ওমেন উইথ এইচআইভি ইনফেকশন, পেশেন্ট এইচআইভি ইনফেকশন পেশেন্টের এটা করা যাবে না। গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন করা যাবে না। আর ক্রনিক হাইড্রামনিয়াস বা অ্যাকিউট হাইড্রামনিয়াস যদি থাকে, পলিহাইড্রামনিয়াস যদি থাকে, তখনও লো রাপচার মেমব্রেন আমরা করব না। তখন লো রাপচার মেমব্রেন করলে কি হবে? যদি অ্যাকিউট পলিহাইড্রামনিয়াসে গাশ অফ ফ্লুইড চলে আসবে, খুব র্যাপিডলি ইউটেরাসটা তোমার হ্যালো শুনতে পাচ্ছো ফারজানা? হ্যালো শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তো গাশ অফ ফ্লুইডস চলে আসবে এবং ইউটেরাসটা সাডেনলি ডিকম্প্রেসড হবে। ডিকম্প্রেস হলে কি হবে? হঠাৎ করে যদি ইউটেরাসে মানে অনেক পরিমাণ ফ্লুইড বের হয়ে যায়, ইউটেরাসটা সাডেনলি ডিট্রাকশন হয়, ডিকম্প্রেশন হয়, তখন যেটা হবে তোমার প্লাসেন্টাল সেপারেশন হয়ে যাবে। প্লাসেন্টাল সেপারেশন হয়ে ব্লিডিং মানে এপিএইচ শুরু হয়ে যাবে, ব্লিডিং শুরু হতে পারে। প্লাসেন্টাল সেপারেশন হয়ে গেলে ফিটাস এবং মা দুজনের জন্যই সেটা একটা ভীষণ রিস্কের ব্যাপার। তো আমরা এই জন্য যদি পলিহাইড্রামনিয়াস বা অ্যাকিউট হাইড্রামনিয়াস থাকে, আমরা তখন লো রাপচার মেমব্রেন করব না। ঠিক আছে? করলেও সেটা খুব কন্ট্রোলড ওয়েতে করতে হবে, কেয়ারফুলি। তো স্টেপগুলো তো আগেই বললাম তোমাদের। আরেকটা জিনিস আছে যে আমি রাপচার মেমব্রেন করলে কি কি জিনিস দেখবো। একটা হচ্ছে প্রথমে লাইকারের কালারটা দেখবো, যে কালারটা কি মিকোনিয়াম স্টেন্ট নাকি ক্লিয়ার আছে কিনা। যদি মিকোনিয়াম স্টেন্ট থাকে আমরা লেবারটাকে আর প্রলং করবো না, তখন আমরা সিজারিয়ান সেকশনে যাব। সার্ভিক্সের স্ট্যাটাসটা আমরা দেখবো। স্টেশন অফ দ্য হেড, হেডটা কোথায় আছে, হেড কি ফ্লটিং না ফিক্সড সেটা দেখবো। হেড স্টেশনটা কোথায়, মানে এটা স্টেশনটা তোমরা দেখেছো না, পেলভিক ব্রিমের কোন স্টেজে আছে, হেডটা প্লাসে আছে নাকি মাইনাসে আছে সেটা দেখবো। আর কর্ড প্রোল্যাপস আছে কিনা সেটা আমরা দেখবো। মানে খুবই কেয়ারফুলি মেমব্রেন রাপচারের সাথে সাথে দেখতে হবে যে কর্ডটা কোথায় আছে, আম্বিলিকাল কর্ড প্রোল্যাপস হয়ে যাচ্ছে কিনা। ফিটাল হার্ট রেট দেখবো। আর একটা স্টেরাইল ভালভাল প্যাড আমরা ইউজ করব, যে যাতে ইনফেকশন প্রিভেন্ট না হয়। সেকেন্ড হচ্ছে লাইকার কালারটা যেন আমরা দেখতে পারি। প্যাড ইউজের দুইটা সুবিধা, একটা কি পরিমাণ লাইকার যাচ্ছে সেটা আমরা দেখতে পেলাম, আর একটা হচ্ছে লাইকারের কালারটা দেখলে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটা কি কন্ডিশনে আছে। তো এই হচ্ছে তোমার সার্জিক্যাল ইন্ডাকশন। আরেকটা হচ্ছে কম্বাইন্ড মেডিকেল এবং সার্জিক্যাল। আমরা লো রাপচারও মানে সার্জিক্যাল ইন্ডাকশনও গেলাম, সেই সাথে মেডিকেল ইন্ডাকশনও গেলাম, যেটা সাধারণত আমরা এটাই করি, হ্যাঁ, যে দুইটাই করা হয়। আর এই ক্ষেত্রে যখন আমি ইন্ডাকশন অফ লেবার করলাম, তখন কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ লেবারে যেতে হবে। মানে আমার একজন অ্যাটেন্ডেন্ট সব শুনতে পাচ্ছ? ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, তো
সার্জিক্যাল আবার বলি তাহলে সার্জিক্যাল ইন্ডাকশনটা দুইটা করছি, একটা স্ট্রেচিং অফ সার্ভিক্স যেটাকে বলছি সুইপিং, আর আরেকটা আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন। ঠিক আছে, দুইটা মেথড সার্জিক্যাল। তো মেথড দুটার এটা তো প্রসিডিউরটা তো বলেছি তাই না। সুইপিংটা যখন সার্ভিক্সের ভিতর দিয়ে ফিঙ্গার ইন্ট্রোডিউস করে দিয়ে আমি আঙ্গুলটাকে সুইপ করে নিয়ে যাব, এটাতে হলো কি তোমার অ্যামনিওটিক মেমব্রেনটা লোয়ার সেগমেন্টে সেপারেট হয়ে যাবে মায়োমেট্রিয়াম থেকে। সেপারেট হওয়ার ফলে একটা তোমার ব্রেইনে তোমার পিটুইটারিতে একটা সিগন্যাল যাবে, যেটার কারণে পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ হবে, লোকালি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে, সার্ভিক্সের প্রোস্টাগ্ল্যান্ডিন এবং রিল্যাক্সিন রিলিজ হবে, এসব মিলায়ে তোমার ইন্ডাকশন অফ লেবারটা হবে সুইপিং এ। আর আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন যদি করি এই সেম একই ব্যাপারগুলাই হবে। যখন তোমার মেমব্রেনটা রাপচার হলো তখন এটা অক্সিটোসিন রিসেপ্টর গুলো সেনসিটিভ হলো মোর, সার্ভাইকাল যে রিল্যাক্সিনও বেশি আসবে এবং অক্সিটোসিনও রিলিজ হবে, অক্সিটোসিন রিলিজ হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন লোকালি রিলিজ হবে, রিল্যাক্সিন রিলিজ হবে, হওয়ার ফলে তোমার লেবার ইনিশিয়েশন হবে এআরএম করলে। ঠিক আছে, এআরএম এর ডেঞ্জারটা কি? এআরএম এর ডেঞ্জার হচ্ছে যে তোমার যদি, হ্যালো সবাই শুনতে পাচ্ছ? ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, এআরএম এর ডেঞ্জারটা হচ্ছে একটা, তুমি যখনই রাপচার করলে মেমব্রেন তোমার কর্ড কোলাপস হতে পারে। ঠিক আছে, কর্ড কোলাপস হতে পারে, সো এটা কেয়ারফুলি অবজার্ভ করতে হবে। গাশ অফ যদি অ্যাকিউট হাইড্রামিওস থাকে বা অনেক বেশি পলিহাইড্রামিওস থাকে, তখন হঠাৎ করে অনেক ফ্লুইড বের হয়ে যাওয়ার কারণে ইউটেরাসের মধ্যে তোমার রিট্রাকশনটা হবে। ইউটেরাইন রিট্রাকশনটা যেটাকে বলি, ডিকম্প্রেশনটা হচ্ছে হঠাৎ করে অনেকখানি ফ্লুইড বের হয়ে গেলে ইউটেরাসটা একটু কন্ট্রাক্টেড হয়ে ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে কি হবে, যে প্লাসেন্টাল যে সাইডটা আছে এই সাইডটাও কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করলে প্লাসেন্টাল সেপারেশন হয়ে যেতে পারে। তো এগুলো হচ্ছে ডেঞ্জার। আরেকটা ইনফেকশন হইতে পারে যদি লেবারটা প্রলং হয়। মালিহা ওয়েটিং, ওকে। তো ইন্ডাকশন গেল। এখন এই যে ইন্ডাকশন অফ লেবার যদি আমি করি, ইন্ডাকশন অফ লেবারটি কি সবার তাহলে ক্লিয়ার হলো? আমার ক্লাস কিন্তু শেষের দিকে। মেডিকেল ইন্ডাকশন, সার্জিক্যাল ইন্ডাকশন, মেকানিক্যাল ইন্ডাকশন, 3 ধরনের ইন্ডাকশন বললাম, রাইট? এখন ইন্ডাকশন অফ লেবার করলাম, আমি অবজার্ভ করতেছি এই সময়টায়, তাহলে তো পেশেন্টকে ছেড়ে দিলে হবে না, আমার অ্যাক্টিভ ম্যানেজমেন্টে যেতে হবে। যে যখনই আমি এআরএম করে দিলাম তখনই আমার করতে হবে যে 10 থেকে 12 ঘন্টার মধ্যে আমার জন্য ডেলিভারিটা হয়ে যায়। যখনই 12 ঘন্টা বা 10 ঘন্টা পাস হয়ে যাবে তখনই আমার আদার কমপ্লিকেশন গুলা শুরু হবে। তো আমরা ওই পর্যন্ত যাব না। তো একজন অ্যাটেন্ডেন্ট সব সময় সঙ্গে থাকতে হবে, মেডিকেল অ্যাটেন্ডেন্ট, সে নার্স হোক বা মিডওয়াইফ হোক বা ডক্টর হোক, থাকতে হবে পেশেন্টের সাথে। কেয়ারফুলি পেশেন্টের কন্ডিশন মনিটর করতে হবে, কি কি জিনিস দেখতে হবে, ফিটাল হার্ট সাউন্ড দেখতে হবে 120 থেকে 160 এর মধ্যে আছে কিনা। 120 এর নিচে নামলেও সেটা ব্র্যাডিকার্ডিয়া, 160 এর উপরে গেলে সেটা ট্যাকিকার্ডিয়া, দুটোই খারাপ। লাইকার কালার দেখতে হবে যে মিকোনিয়াম স্টেইনড আছে কিনা, লাইকার কালারটা ক্লিয়ার থাকতে হবে। কোনো ধরনের পারভাইজানাল ব্লিডিং হচ্ছে কিনা, পারভাইজানাল ব্লিডিং যদি হয় সেটা ইন্ডিকেট করবে প্লাসেন্টাল সেপারেশন। সো পারভাইজানাল ব্লিডিং হচ্ছে কিনা সেটা দেখতে হবে। পেশেন্টকে একটা ভালভাল প্যাড পরায় রাখতে হবে যাতে আমরা লাইকারের কালারটা দেখতে পারি, ব্লিডিং হচ্ছে কিনা দেখতে পারি, মিকোনিয়াম স্টেইন হচ্ছে কিনা দেখতে পারি। আচ্ছা, কর্ড প্রোল্যাপস আছে কিনা সেটা মনিটর করতে হবে যে কর্ড প্রোল্যাপস হয়ে যাচ্ছে কিনা। ফিটাল হার্ট সাউন্ড দেখতে হবে বারবার, টাইম টু টাইম, হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার আফটার, পরপর 1 ঘন্টা পরপর, যে তোমার হার্টবিটটা ঠিক আছে কিনা। অ্যান্ড ম্যাটারনাল কন্ডিশনটা দেখতে হবে যে ম্যাটারনাল ডিস্ট্রেস হচ্ছে কিনা, মায়ের শ্বাসকষ্ট হচ্ছে কিনা, আদার মায়ের পালস, ব্লাড প্রেশার, এভরিথিং ঠিক আছে কিনা। আর ইউটেরাইন কন্ট্রাকশনটা ঠিক মতো হচ্ছে কিনা। কন্ট্রাকশনটা কেমন হবে, একটা রেগুলার কন্ট্রাকশন, টনিক কন্ট্রাকশন হবে, কয়েক সেকেন্ড থাকবে, এরপরে কিন্তু কন্ট্রাকশনটা চলে যাবে। কিন্তু ইন্ডাকশন করলে অনেক সময় দেখা যায় ইউটেরাসটা টনিক্যালি কন্ট্রাক্টেড হয়ে থাকে, অনেক কন্ট্রাকশন হচ্ছে, ঘন ঘন কন্ট্রাকশন হচ্ছে। এই ধরনের ব্যাপারটা যদি হয় তখন বুঝতে হবে যে সার্ভাইকাল ডাইলেটেশন নাই কিন্তু অনেক বেশি কন্ট্রাকশন হচ্ছে, সেক্ষেত্রে রাপচার ইউটেরাস হয়ে যাওয়ার ভয় থাকে। তো তখন আমাদেরকে আবার পেশেন্টটাকে অ্যাসেস করতে হবে।
তো তাহলে এই জিনিসগুলো দেখতে হবে, ফিটাসের হার্ট রেট দেখতে হবে, লাইকার কালার দেখতে হবে, আর মায়ের দেখতে হবে কি পারভেজনাল ব্লিডিং দেখতে হবে, মায়ের পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেশন মনিটর করতে হবে, আর ইউটেরাইন কন্ট্রাকশনের ক্যারেক্টারটা দেখতে হবে যে এটা নর্মাল ক্যারেক্টার কিনা। এখন এইগুলো তো মনে করো তোমার দেখলে তোমার অ্যাটেন্ডেন্ট দেখছে, জাস্ট হ্যাঁ দেখলাম, দেখে রাখলাম, আচ্ছা ঠিক আছে ভালো আছে, তাহলে কি সেটা ঠিকভাবে মনিটর করা যাবে? মনে করো তুমি অ্যাটেন্ডেন্ট দাঁড়া আছো, তুমি দেখছো আধা ঘন্টা পরপরই দেখছো, কিন্তু ওইটাকে কি মনিটর করা বলা হবে? তোমাকে অ্যাকুরেটলি মনিটর করতে গেলে এটা নোট করতে হবে। তো সেই নোটের জন্য আমরা একটা ফর্ম ইউজ করি, এটাকে বলা হয় পার্টোগ্রাফ। মাস্ট তোমাকে একটা পার্টোগ্রাফ মেনটেন করতে হবে। এই পার্টোগ্রাফে আমরা কি কি দেখবো? এখানে পার্টোগ্রাফ কি তোমরা দেখেছো? তোমাদেরকে দেখানো হয়েছে কখনো এই ফর্মটা? জি ম্যাম। যেখানে গ্রাফিক্যালি মনিটর করা হয়, তাই না? তো এখানে আমাদেরকে এই জিনিসগুলাই, যে মায়ের পালস, ব্লাড প্রেশার কেমন, লাইকার কালার কেমন, সার্ভাইকাল ডায়ালিটেশন কতটুকু হলো, কতক্ষণ পরপর হলো, ফিটাল হার্ট রেটটা কতটুকু হলো, সবগুলো আমরা গ্রাফিক্যালি এখানে পয়েন্ট করে আমরা দেখব যে এটা তোমার ঠিক মতো আছে কিনা, নর্মালি যাচ্ছে কিনা। যদি এটা যে লাইনটা থাকে, নর্মাল যে লাইনটা থাকে, কখন থেকে পার্টোগ্রাফ শুরু করা হয়? যখন 4 সেন্টিমিটার ডায়ালিটেশন হয় তখন থেকে পার্টোগ্রাফটা শুরু করা হয়, রাইট? তো তোমার এখানে দেখবা একটা মাঝখানে দাগ থাকে। তো আমি পেশেন্টের যখন মনিটর করছি 1 ঘন্টা পরে এত সেন্টিমিটার হলো, এতটুকু হলো, তো ওই মনিটরটা যদি তোমার এই দাগটার উপরে যদি তোমার গ্রাফটা যায় তাহলে ঠিক আছে, নর্মাল ওয়েতে যাচ্ছে। অর্থাৎ তোমার যে কাগজে যে গ্রাফ পেপারটাতে তোমার যে দাগটা থাকবে, নর্মাল যেটা থাকবে, কন্ট্রোল যে লাইনটা থাকবে, এই কন্ট্রোল লাইনের লেফটে যদি তোমার পেশেন্টের লাইনটা থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ লেবার নর্মালি প্রোগ্রেস করছে। কিন্তু যদি রাইটে থাকে, অর্থাৎ কন্ট্রোল লাইনের নিচে থাকে, তাহলে বুঝতে হবে যে এটা খুব স্লো প্রোগ্রেস হচ্ছে এবং পেশেন্টটাকে আমার আবার অ্যাসেস করতে হবে। ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত আমরা একটা পেশেন্টকে নর্মাল ট্রায়াল দিব? কতক্ষণ পর্যন্ত? প্রাইমারি পেশেন্টের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির যে ডিউরেশন, ফার্স্ট স্টেজের ডিউরেশন, সেই সময়টাই, অর্থাৎ 10 থেকে 12 ঘন্টা আমরা প্রাইমারি পেশেন্টের দেখতে পারি। মাল্টি পেশেন্টের এটা রাপচার মেমব্রেন রাপচার হওয়ার পরে, মাল্টি পেশেন্টের 6 থেকে 8 ঘন্টা, এর চেয়ে বেশি আমরা দেখবো না। আর মনিটর করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত দেখবো? এই টাইম তো দেখবো যদি মা এবং বাচ্চা, ফিটাস এবং মা দুজনেই ভালো থাকে, কমপ্লিটলি ওকে থাকে, সবকিছু ফেভারেবল আছে, সবকিছু ভালো আছে, সার্ভিক্স ডায়ালিটেশন হচ্ছে, বাচ্চার হার্ট রেট ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা ওয়েট করব। কিন্তু কোনো একটা কমপ্লিকেশন যদি দেখা যায়, সেটা মায়ের একটা কমপ্লিকেশন হতে পারে, যেমন মায়ের প্রেশার হঠাৎ বেড়ে গেল, বা মায়ের হার্টের একটা প্রবলেম, হয়তো মায়ের পালস ইরেগুলার হয়ে যাচ্ছে, বা মায়ের শ্বাসকষ্ট হচ্ছে, অথবা পারভেজনাল ব্লিডিং শুরু হয়ে গেল, সাথে সাথে আমরা তখন অ্যাক্টিভ ম্যানেজমেন্টে যাব, সিজারিয়ান সেকশন করব, বা আমরা তখন সিনিয়র কাউকে ডেকে আবার নতুন করে অ্যাসেস করব যে নর্মাল লেবারটা আমরা কন্টিনিউ করব নাকি আমরা এই সিজারে যাব। আবার ফিটাস কিছু ফিটাল কন্ডিশনের মধ্যে থাকবে, ফিটাল হার্ট রেটটা যদি ব্র্যাডিকার্ডিয়া হয় বা ট্যাকিকার্ডিয়া হয়, লাইকারটা যদি তোমার মিকোনিয়াম স্টেন্ট হয়, অথবা বাচ্চার হার্ট মুভমেন্টটা একদমই বন্ধ হয়ে গেল, তো এইসব এর যে কোনোটা যদি দেখা যায়, সাথে সাথে আমরা ইন্ডাকশনটা স্টপ করে আমরা তখন সিজারিয়ান সেকশনে যাব। ঠিক বুঝতে? একটা কোশ্চেন ছিল ম্যাম, আমাদের এখানে যে ইন্ডাকশনের যে প্রসিডিউর গুলো আছে, ম্যাম প্রসিডিউর গুলো, হ্যাঁ ম্যাম একটা তো হচ্ছে মেডিকেল, একটা হচ্ছে সার্জিক্যাল, আর একটা হচ্ছে মিক্সড। তাহলে মেকানিক্যাল, আরেকটা মেকানিক্যালটা বললাম না, যে ফলিস ক্যাথেটার বা ওই যে টেন্ট দেয়া হয়, ল্যামিনারিয়া টেন্ট। ঠিক আছে। মেকানিক্যালটা আরেকটা মেথড, মোট মেথড আমরা 4টা ইউজ করি। হ্যাঁ, একটা হচ্ছে তোমার, হ্যালো কি ম্যাম, মেথড ইউজ করি আমরা 4টা। একটা হচ্ছে তোমার মেডিকেল, একটা সার্জিক্যাল, একটা কম্বাইন্ড, আর একটা তোমার মেকানিক্যাল। ঠিক আছে? মেডিকেলের মধ্যে আসছে
মানে প্রোস্টাগ্ল্যান্ডিন, অক্সিটোসিন, মেফিপ্রিস্টন। শুনতে পাচ্ছ সবাই? আমার জি ম্যাম, ভিডিওটা শুনতে পাচ্ছি। তো মেডিকেলের ভিতরে আসছে প্রোস্টাগ্ল্যান্ডিন, অক্সিটোসিন, মিফেপ্রিস্টন, আর আমার বডি থেকে রিলিজ হয় রিল্যাক্সিন আর হায়ালুরোনিক অ্যাসিড, ঠিক আছে? আর সার্জিক্যালের মধ্যে আসছে সুইপিং বা স্ট্রেচিং অফ দ্য সার্ভিক্স আর আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেন। আর মেকানিক্যালের মধ্যে আসছে এটাকে বলা হয় যে ল্যামিনারিয়া টেন্ট, মানে এটা এক ধরনের টেন্ট বলতে একটা ডিভাইস যেটা সাধারণত সিউইড বা শোলা দিয়ে তৈরি হয়। এটাকে তোমার সার্ভিক্সের ভিতরে যদি তুমি দিয়ে দাও, ইন্ট্রাসার্ভাইকাল দাও, এটা তোমার বডি থেকে মানে পেশেন্টের বডি থেকে ফ্লুইডটা নিয়ে আস্তে আস্তে ফুলে যাবে, ফুলে যে স্পঞ্জের মতো আর কি ফুলে যাবে। যত ফুলবে তত সার্ভিক্সকে স্ট্রেস করবে এবং ডায়ালেটেশন হবে, ঠিক আছে? এটা হচ্ছে হ্যালো ল্যামিনারিয়া টেন্ট। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কম্বিনেশন হচ্ছে ল্যামিনারিয়া টেন্ট, যেটা মেকানিক্যালের মধ্যে একটা ল্যামিনারিয়া টেন্ট। এটা যেহেতু একটা এক্সট্রা ডিভাইস কিনে আনতে হয় এবং অত অ্যাভেলেবলও না, তো আমরা আরেকটা করি ফলিস ক্যাথেটার ইউজ করি। ফলিস ক্যাথেটার তুমি ওয়ার্ডে যে দেখবা অনেকে দেয়া যায়। এই মেকানিক্যাল মেথডটার একটা সুবিধা হচ্ছে কি, এটা তুমি ইচ্ছা করলে 2 দিন 3 দিন ধরেও ফলিস ক্যাথেটার আমরা দিয়ে রাখি। ইন্ট্রাসার্ভাইকাল ফলিস ক্যাথেটার ঢুকায়ে বেলুনটাকে ফুলায় দিতে হবে, সেলফ রিটেইনিং ফলিস ক্যাথেটার। হ্যাঁ, এটা দিয়ে বেলুনটাকে যখন ফুলাই দিচ্ছ ওইটা তোমার সার্ভিক্সে একটা মেকানিক্যাল স্ট্রেস তৈরি করবে, মেকানিক্যাল ইরিটেশন তৈরি করবে, করার ফলে তোমার লেবারটা ইন্ডাকশন হয়ে যাবে। তো মেকানিক্যাল মেথড আমরা ওয়ার্ডে খুব অনেক ইউজ করি, আমাদের তাজউদ্দিনেও হয়। এটা আমরা মেনলি ফলিস ক্যাথেটার, সেলফ রিটেইনিং ফলিস ক্যাথেটার দিয়ে আমরা এটা করি। ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটারটা করে পেশেন্টকে জাস্ট নর্মালি অ্যালাউ করা হয়, পেশেন্ট নর্মাল মুভমেন্ট করে, হ্যাঁ, নর্মাল চলাফেরা করে। তো তোমার হ্যালো, জি ম্যাম, বুঝতে পেরেছি। এটাই। আর কম্বাইন্ড হচ্ছে সার্জিক্যাল এন্ড মেডিকেল দুইটাই, একদিকে অক্সিটোসিন ড্রিপও দিচ্ছি, আবার আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেনও করছি। আর কোনো কোশ্চেন? হ্যালো, আসলে সরি, আমার আসলে ডিস্টার্ব হলো, আমার মোবাইলে বারবার কল আসছিল, এটা মোবাইল থেকে নেওয়া ছিল তো নেটটা, অফিস থেকে কল দিচ্ছে ধরতো বারবার। তো ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে নেক্সট যেদিন তোমাদের সাথে আমার ক্লাস থাকবে সেদিন কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। আজকের মতো শেষ, ইন্ডাকশন অফ ফ্লেভার এটুকুই, ঠিক আছে? পারবো তো সবাই এখন? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর আমার ফোন নাম্বার তো আছে, আমি তো দিয়ে দিয়েছিলাম গতদিন। তো যে কোনো সময় যে কোনো টপিকে যদি কোনো তোমাদের হেল্প দরকার হয়, মনে হয় যে এটা বুঝতেছি না, যেহেতু তোমাদের পরীক্ষা একদম সামনে চলে আসছে, আমাকে তোমরা যে কোনো সময় এনি টাইম যে কেউ আমাকে ফোন করে জানতে পারো, ঠিক আছে? তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে তবে কিছু বলেছে? এখনো জানো না? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ নুসরাত, বাই।